কি বলছো না কেন বলো? মানে নির্ভয়ে বলো। কাজটা থাকলে অবশ্যই তো বলবে। হুম, চলো, কেউ কিছু বলছো না কেন? মানে ঘাটতি তার মানে আমাদের আছে, তাই তো? नो सर, सर नो में है। না, কেউ তো দেখছি স্পন্টিনিয়াসলি কিছু বলার চেষ্টাই করছে না। তার মানে ঘাটতি আছে যখন, তাহলে সব বেটার হচ্ছে। তোমরা পরের সেমিস্টার থেকে মানে যে মাস্টারমশাইয়ের ঘাটতি থাকে না, মানে মানে পারফেক্ট মাস্টারমশাই, তাদের কাছেই তোমরা চলে যেও। হ্যাঁ, সেটা বেটার হবে। এই তো সোনু জাস একটা কমেন্ট করলো, বাকি যা 12 জন ছেলে তারা হয়তো ঘুমোচ্ছেই হয়তো। হ্যাঁ, কি রুদ্রানী? হ্যাঁ স্যার। মানে কি, মানে আমাদের কাছে পড়ে পোষাচ্ছে না, তাই তো? না স্যার, ঠিকই তো আছে সব। তো তাহলে তো একটা মুখ থেকে একটা কথা বেরোচ্ছে না কেন তাহলে? বাকিদের কিছু অসুবিধা আছে? সেটা কি করে বলবো স্যার, আমার কোনো প্রবলেম না, নেই। বাকিদের জিজ্ঞেস ना করছি सर। আর কি, বাকিদের না জিজ্ঞেস স্যার। করছি। না না, মানে দেখো, মানে এটা ওপেন, এটা মানে ছেড়ে দেওয়াটা কিন্তু, মানে জয়েন করানোটা আমার হাতে, কিন্তু ছেড়ে দেওয়াটা কিন্তু তোমার হাতে, আমি বারবার বলছি। মানে আমার কিছু প্রিন্সিপাল আছে। হ্যাঁ, আমার কিছু ট্র্যাক রেকর্ড আছে। হ্যাঁ, সেই প্রিন্সিপাল মেনে যদি তুমি করতে পারো, তুমি করতে পারবে। আর আদারওয়াইজ সেটা মানতে পারছো না, মানে কিছু একটা অসুবিধা হচ্ছে। হতে পারে যে আমি বড্ড খ্যাচ করি, এ করি, সে করি। হ্যাঁ, আমার সাবজেক্টে ডেপ নাই, আমি সিনসিয়ার নই। এটা হতেই পারে, সেটা তো মানেই হতে পারে। অন্য কেউ হয়তো অনেক বেশি সিনসিয়ার, অন্যজন অনেক বেশি সিলেবাস মানে সাবজেক্ট জানে, তাদের সিলেবাস অনেক আগে শেষ হয়ে যায়। এরকম হতে পারে। তোমাদের মানে মানে ইউ আর ফ্রি আর কি। তোমরা যে কোনো মুহূর্তে কিন্তু চলে যেতে পারো, অসুবিধার কিছু নেই। কতক্ষণ ইতে চলে গেছে, তো অসুবিধা তো কিছুই নেই তো। দেখো, তাহলে এবারে আমরা শুরু করি আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমাদের হাইড্রোজেন অ্যাটম ছিল 1 ইলেকট্রন প্রবলেম। তাহলে 1 ইলেকট্রন প্রবলেম আমরা শেষ করে দিয়েছি। ঠিক আছে? তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার মেনি ইলেকট্রন অ্যাটম অর আয়ন্স। মেনি ইলেকট্রন মলিকুল আমি একটু পরে আলোচনা করব। তো মেনি ইলেকট্রন অ্যাটম, অ্যাটমস অর আয়ন্স, এইটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় হবে। কি আবার আসছে কি জানে, ভগবান জানে কি আসছে আবার। দেখো, আচ্ছা, 1 ইলেকট্রন প্রবলেম যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, সেই 1 ইলেকট্রন প্রবলেম কিন্তু এক্স্যাক্টলি সলভেবল। তাহলে যেটা 1 ইলেকট্রন, মানে আমি অলরেডি লাস্ট 2-3টে ক্লাস ধরে যেটা আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে 1 ইলেকট্রন অ্যাটম অর আয়ন, সেটা হচ্ছে এক্স্যাক্টলি সলভেবল। আর এক্স্যাক্টলি সলভেবল যখন, এটাকে সলভ করে, মানে এক্স্যাক্টলি সলভেবল মানে মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা আমি লিখছো, তুমি ধরো আমি সিম্বলিক্যালি লিখছি এইচ আই ইকুয়াল টু ইসাই। এইটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটাকে সলভ করে তুমি দুটো জিনিস পাবে। এক হচ্ছে ওয়েভ ফাংশনগুলো পেয়ে গিয়েছিলে, যেটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা ফাই এর ফাংশন, আর তার 3টে কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্স আছে, এন, এল আর এম এল। ঠিক আছে? এইটা, তাহলে এগুলোকে বলা হচ্ছে অরবিটাল। শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে তাই পায় লোকে, জাস্ট ওয়েভ ফাংশনগুলো পায়, অরবিটালস পায়। আর একটা জিনিস এখান থেকে পাওয়া যায়, মানে যেটা মূলত হচ্ছে এনার্জিটা। এই এনার্জিটা যখন পাই, এনার্জির সাথে সাথে আরো কতগুলো জিনিস বের করে নেওয়া যায়। এনার্জিটা এরকম দেখতে, ধরো ইএন ইকুয়াল টু মাইনাস মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখানে একটা কথা বলি, এই এনার্জিটা এটা হয়
উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, কিন্তু এনার্জি নিয়ে যে ডিসকাশন সেটা আমি এখানে কিছু করিনি, কারণ এনার্জি এক্সপ্রেশনটা যে বোর থিওরি থেকে প্রেডিক্টেড যে এনার্জি এক্সপ্রেশন তার সঙ্গে এক্স্যাক্টলি সমান হয়ে যাওয়ার জন্য বোর থিওরি তুমি যে অ্যাটমিক স্ট্রাকচার খুব ভালো করে পড়েছো, সেইখানে যা যা জিনিস তোমাকে করতে হয় আর কি, এনার্জি এক্সপ্রেশন থেকে ভেলোসিটির এক্সপ্রেশন থেকে রেডিয়াসের এক্সপ্রেশন, এই যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ, মানে বোর থিওরি যখন তুমি পড়েছো সেখানে ওই এনার্জি এক্সপ্রেশন, ভেলোসিটির এক্সপ্রেশন এবং রেডিয়াসের এক্সপ্রেশন পেয়ে যাওয়ার পরে তোমাকে যে যে কাজ করতে হয় এই এনার্জি এক্সপ্রেশন থেকে কিন্তু তুমি এক্স্যাক্টলি সেই কাজগুলো করবে কিন্তু, হ্যাঁ এইগুলো। যদি তোমার মনে হয় যে এনার্জি, রেডিয়াস এবং ভেলোসিটির এক্সপ্রেশন এগুলোকে পেয়ে যাওয়ার পরে তারপরে এগুলো দিয়ে কি করতে হবে সেটা নিয়ে তোমার কিছু কনফিউশন থাকছে, তাহলে আমাদের বইয়ে বোর থিওরি যে পার্টটা আছে সেই বোর থিওরি পার্টটা তুমি একটুখানি ভালো করে দেখে নেবে এইটা। আর এর সাথে সাথে আরো দুটো জিনিস অন্তত আমি খুব ভালো করে করেছিলাম, সেটা হচ্ছে যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার যে ম্যাগনিটিউডটা সেটা রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস এরকম ছিল, আর তোমার জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে এম এল ইন্টু এইচ কস ছিল। আর এবারে এইখানে যে তিনটে কোয়ান্টাম নাম্বার ছিল এন, এল আর এম এল, মানে এনটা হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার ভ্যালু হচ্ছে 1 2 3 ডট 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 ডট। এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং এর ভ্যালু হচ্ছে তোমার 0 থেকে শুরু করে 0 1 2 থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত এটা। তো তার মতো করে এটা হচ্ছে তোমার এস অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল, এটা হচ্ছে ডি অরবিটাল, এটা হচ্ছে এফ অরবিটাল ইত্যাদি ইত্যাদি। আর এম এর যে অ্যালাউড ভ্যালুটা সেটা হচ্ছে প্লাস এল টু মাইনাস এল উইথ ইউনিট ইন্টারভাল। এম এলটা হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও বলা হয়, আমি এটাকে বলতে পছন্দ করি ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার। আর এর যে অ্যালাউড ভ্যালু আর কি এম এলটা হচ্ছে তোমার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে করতে করতে আপ টু প্লাস মাইনাস এল পর্যন্ত যায়। তাকে তিনটে কোয়ান্টাম নাম্বার এন, এল আর এম এল, এইগুলো কি জিনিস আর কি সেটা তুমি দেখে নিলে, ঠিক আছে। আচ্ছা, এবারে এইটা নিয়ে আমি অনেক কিছু আলোচনা করেছি, আবার বললাম অ্যাটমিক স্ট্রাকচারে যেহেতু অনেক কিছু অলরেডি তুমি জেনেছো, এই দুটোকে তুমি মিলিয়ে মিশিয়ে জাস্ট দেখবে ব্যাপারটাকে, করলে তুমি ওভারঅল ব্যাপারটাকে বুঝে গেলে যে মানে 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 আমি আগের দিন মোটামুটি যে জায়গাগুলো এমফ্যাসিস দিতে হবে আর কি সেগুলো মোটামুটি ভাবে বলেছি। হ্যাঁ, এবারে বললাম যে ওই নিয়ে যে বিভিন্ন রকমের প্রবলেম টবলেম ইত্যাদিগুলো আর কি সেগুলো তুমি বোর্ড থিওরি পড়ার সময় যে যে জিনিসগুলো নিয়ে মূলত আলোচনা করেছে হচ্ছে সেই জিনিসগুলোই এখানে তোমাকে আবার জাস্ট জানতে হবে আর কি, এটা ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার এমনিতে। আচ্ছা, এবারে এখানে যেটা বলে নেওয়া আরেকটা জিনিস বলে নিই যে নোডের সংখ্যা নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা, সেগুলো আছে আর কি, মানে এগুলো সব আগে পড়েছো, এখানে আমি এখানে বললেও যে না বললেও তাই জিনিসটাকে। ধরো আমি বলে দিচ্ছি তোমার, মানে আসলে নোড হচ্ছে দু রকমের নোড হয়, একটা রেডিয়াল নোড আর হচ্ছে অ্যাঙ্গুলার নোড, ঠিক আছে। এবারে তোমার এই যে রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোডের কথা বলছি, তোমার মানে যখন রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবিটা তুমি এঁকেছো না, তখন কত জায়গায় জিরো হচ্ছে গাছ দেখা, মানে মনে আছে, মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিটাকে তুমি যখন আর এর রেসপেক্টে প্লট করছিলে তখন ওই কতকগুলো আর এতে তুমি দেখতে পাচ্ছিলে যে ওই ফাংশনটা ভ্যানিশ করে, মানে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিটাকে জিরো হচ্ছে, সেখান থেকে তুমি জাস্ট নাম্বার অফ রেডিয়াল নোডস পেয়ে যাচ্ছিলে আর কি। সেটা একটুখানি বলে নিই, নাম্বার অফ রেডিয়াল নোড সেটাতে একটু সবসময় হবে n-l-1 হয়, 1s 2s 3s তাতে বিভিন্ন রকম ছবি আঁকা হয়েছে, সেখান থেকে তুমি দেখবে n-l-1 হয়। আচ্ছা, আর নাম্বার অফ একদম শেষে আমি যে অ্যাঙ্গুলার প্লটস গুলো বলেছিলাম, সেই অ্যাঙ্গুলার প্লটে তুমি বুঝতে পারবে যে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস সেটা হচ্ছে তোমার এল হয় এইটা। তাহলে টোটাল নাম্বার অফ নোডস যদি তুমি ক্যালকুলেট করো সেটা হয়ে যাবে n-l-1 প্লাস এল, অর্থাৎ n-1 হবে টোটাল নাম্বার অফ নোডস। এটা একটা জিনিস তোমার মাথায় রাখা। আর আরেকটা জিনিস মাথায় রাখা হচ্ছে ডিজেনারেসি। ধরো
ডিজেনারেসি। আচ্ছা, ডিজেনারেসিটা হচ্ছে সেটা আমি জিএন যদি বলি, জিএনটা হচ্ছে এমনিতে 2n² হয় যখন আমি স্পিনটাকে ইনক্লুড করি, ইনক্লুডিং স্পিন। এটা ইকুয়াল টু n² হয় এক্সক্লুডিং স্পিন। অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে কনসিডার করো, তাহলে একজন আপ স্পিনে থাকতে পারে, একজন ডাউন স্পিনে থাকতে পারে, তাহলে সংখ্যাটা হবে 2n²। আর যদি তুমি স্পিনটাকে ইনক্লুড না করো তাহলে সেটা হবে n²। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি তো মানে বাস্তবে তো স্পিনটা আছে, সেই জন্য অ্যাকচুয়ালি তুমি এই ফর্মুলাটাকেই ব্যবহার করবে। এবারে কেউ যদি ইন্টেনশনালি বলে দেয় যে না আমার স্পিনটা নেই, কারণ কারণ এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা তুমি এখানে কনসিডার করেছো, সেখানে দেখো এন এল আর এম এল আছে, এমএসটা নেই। পরবর্তীকালে এমএসটা তোমার আসবে, যখন এমএস আসবে আর কি, তখন তুমি দেখবে যে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন হয় তখন তার ডিজেনারেসি হবে জিএন, সেটা হচ্ছে 2n²। যেমন ধরো এন ইকুয়াল টু যদি 1 বলো, তাহলে এইখানে তোমার কতগুলো ইলেকট্রন থাকতে পারে না, এন ইকুয়াল টু 1 এ ইলেকট্রন থাকতে পারে যে 2 ইন্টু 1² মানে দুটো। দেখো এন ইকুয়াল টু 1 এ দুটো ইলেকট্রনই থাকে। এন ইকুয়াল টু 2 যখন হয় তখন জি2টা কত হবে 2 ইন্টু 2² মানে বেসিক্যালি 8টা। দেখো এন ইকুয়াল টু 2 যখন হবে টোটাল 8টা ইলেকট্রন থাকতে পারে, 1:2p6 আর কি এরকম। আর এন ইকুয়াল টু 3 যখন হচ্ছে তখন জি3টা সেটা হয়ে যায় 2 ইন্টু 3² অর্থাৎ 18টা। এস অরবিটালে দুটো, পি অরবিটালে 6টা এবং ডি অরবিটালে তোমার 10টা, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন, এইরকম ভাবে চলছে। তাহলে এখান থেকে তোমার এই ছোট এমসিকিউতে এরকম প্রচুর কোশ্চেন্স পড়ে যায় যে জাস্ট তোমার বলে দিল যে প্রিন্সিপাল কোয়ান্টাম এন ইকুয়াল টু 5 সেখানে কতগুলি ইলেকট্রন থাকতে পারে। আর ডিজেনারেসি মানে হচ্ছে বেসিক্যালি কতগুলি ইলেকট্রন থাকতে পারে, মানে এখানে এখানে নাম্বার অফ ডিজেনারেসি, যেটা ডিজেনারেসি ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস that can be put in a given principal quantum number। হ্যাঁ, এটা এগুলোকে মাথায় রাখা, ঠিক আছে? মানে এটা অ্যাডিশনালি তুমি একটু জিনিস জাস্ট মাথায় রাখবে। এগুলো, এবং এগুলো তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে। ওই কোন একটা হয়তো মানে কোশ্চেন গুলো যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন একটা হয়তো ওয়েভ ফাংশন বলে দিয়েছে, বলে দিয়ে বললে এটা কোন ওয়েভ ফাংশন রিপ্রেজেন্ট করছে, সেইগুলো বুঝতে কিন্তু এটা তোমাকে ভীষণভাবে সাহায্য করবে আর কি। আরো বললাম যে মানে আমি আবার বারবার বলছি আর কি যে এই পার্টিকুলার কেসে তুমি এই ফাইনাল মানে মানে ম্যাথমেটিক্যাল জায়গাটা তোমাকে বেশি এমফাসিস দেওয়া হচ্ছে, কিন্তু ওয়ান্স এনার্জি, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, জেড কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইসব জিনিসগুলো পেয়ে যাওয়ার পরে তারপরে যে ডিসকাশনের জায়গাগুলো, সেই ডিসকাশনের জায়গাগুলো কিন্তু একদমই ফার্স্ট ইয়ারে অ্যাটমিক স্ট্রাকচার তুমি যেটা পড়েছিল এক্স্যাক্টলি সেই রকম ভাবে, হ্যাঁ, তুমি সেটা কিন্তু করবে, ঠিক আছে? এটা। আর এবার আমি চলে আসছি জাস্ট মেন ইলেকট্রন অ্যাটমে। তাহলে 1 ইলেকট্রন অ্যাটম বা আয়নস মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক যে 1 ইলেকট্রন সিস্টেম, সেই যে পার্টিকুলার জায়গাটা, সেই পার্টিকুলার জায়গাটা দরকার হলে তুমি মানে যা ইয়ারে কোশ্চেন টোশ্চেন পড়েছে, মানে আসলে এই সিবিসিএস সিস্টেম হওয়ার আগে পর্যন্ত আমি যতদূর পড়িয়েছি ততদূরই ছিল। সেখানে যদি প্রিভিয়াস 10 ইয়ার্স তুমি পাও, 10 ইয়ার্সের যে কোশ্চেন গুলো পাবে, সেই কোশ্চেন গুলো সবটাই তোমার সিলেবাস মানে যতটুকু আমি পড়িয়েছি তার মধ্যেই তুমি সবটাকে পাবে। তো সেই কোশ্চেন গুলো একবার কুইকলি এক ঝলক দেখে নাও, দেখে নিয়ে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে পরের দিন একটু আমায় বলে দেবে, ঠিক আছে? এটা তাহলে আমরা একদম মেন ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে হ্যাঁ বলো বলো বলো। স্যার এই কোশ্চেন গুলো দেখেছিলাম, ওইখানে ওই বারবারই প্লট গুলো না মাঝে মাঝে করতে দিচ্ছিল, মানে বিভিন্ন রকম করতে তো দেবেই তো, ওই জন্য করতে তো দেবেই তো, সে তো আমি তো সবকটাই তো করালাম তো, আবার কি আছে? আর বইয়ে তো সবকটা করে দেওয়া আছে, তুমি দেখো না? হ্যাঁ, আর স্পেসিফিক্যালি যদি বলে স্যার এইটা করে দিন, যেটা তোমার বইয়ে করে দেওয়া নাই বা আমি করে দিইনি, সেটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। মানে তোমার যদি ফাংশন থেকে কেমন করে প্লট আঁকতে হয় সেই বেসিক সেন্সটা না থাকে, তাহলে তোমাকে মুখস্থই করতে হবে, আমি বারবার বলবো। হ্যাঁ, সেটা তোমার মুখস্থই করতে হবে, কিন্তু এবং মুখস্থ করাটা অনুচিত, যেহেতু বুঝে বুঝেই করা উচিত। তার জন্য ভাই আমি তোমার মানে কি বলবো 8 থেকে 10টা ক্লাস দিয়েছি। হ্যাঁ, আমি আর এই 5th সেমিস্টারে 1 সপ্তাহ পরে পরীক্ষা, এখন আর আমি ওই অত কিছু করাতে পারবো না,
ঠিক আছে? তুমি জিজ্ঞেস করে নাও আমি আমি যদি বাজে কথা বলি বা মিথ্যে কথা বলি, হ্যাঁ? সেটার জন্য বলছি না আমার কাছে যে পড়বে তাকে ৩ বছরই পড়তে হবে তবে তার প্রপার ট্রেনিংটা হবে। সে ১ম থেকে পড়লে না মাঝপথ থেকে পড়লো তার প্রপার ট্রেনিং হবে না। আবার ১ম টা পড়লো শেষকালে ছেড়ে দিল, সেও কিন্তু তোমার অ্যাকচুয়ালি সমস্যায় পড়বে। হ্যাঁ? কারণ এই যে নেক্সট মানে এই যে জিনিসপত্রগুলো পড়ানো হবে সেগুলো মানে খুব কম লোকই আছে যারা হচ্ছে জিনিসটা সাবজেক্টটা ঠিক করে জানে বা ঠিক করে পড়াতে পারবে। এবারে তোমরা মানছো কি মানছো না আমি জানি না। হ্যাঁ, মানে তোমাদের তো এখন ছিল না সেই মানে সেই অন্ধের কিবা দিন কিবা রাত এরকম সিচুয়েশনটা হয় আরকি। তোমার মনে হয় যে সবাই ভালো এরকম মনে হয়। হ্যাঁ? বা কখনো মনে হয় হয়তো সবাই খারাপ। হ্যাঁ? কিন্তু somehow ছেলেরা মানে খুশি এ করে। কারণ অনেক কিছু না শিখেও তো না জেনেও তো মোটামুটি নম্বর পেয়ে যাওয়া যায়। সেজন্য মানুষ সেই মতো করে খুশি হয়ে যাচ্ছে বা অনেকের অ্যাম্বিশন নেই আর কি করা যাবে। হুম, চলো। আচ্ছা, ধরো এই পলি ইলেকট্রন অ্যাটমের মধ্যে ১ম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধরে নাও তোমার একটা 2 ইলেকট্রন সিস্টেম, 2 ইলেকট্রন সিস্টেম। 2 ইলেকট্রন সিস্টেমের মধ্যে ধরো আমি এই হিলিয়াম বা লিথিয়াম প্লাস বা বেরিলিয়াম 2 প্লাস এটসেট্রা এইগুলোকে আমি কনসিডার করছি। একটা 2 ইলেকট্রন সিস্টেম। তারপরে 2 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যেটা ১ম এই আমাকে দেখতে হবে যে এর করসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমি কেমন করে লিখব। 2 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে তারপর মিনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আমি লিখতে চাইছি আরকি। আচ্ছা, শ্রোডিঞ্জার ইকুয়েশন লেখার জন্য যেটা দরকার পড়ে সেটা হচ্ছে কি এনার্জি কোয়ান্টিটি আছে সেইটা একটুখানি বোঝার দরকার পড়ে। তাহলে এই যে এই 2 ইলেকট্রন সিস্টেম হিলিয়াম বা লিথিয়াম বা বেরিলিয়াম এদের ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি? তোমার একটা নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস জেড ইনটু ই এইটা, ঠিক আছে? আচ্ছা এবারে ধরে নাও এই পার্টিকুলার কেসে তুমি দুটো ইলেকট্রন কনসিডার করো। এই একটা ইলেকট্রন, ১ নম্বর ইলেকট্রন আর ধরো এই একটা ইলেকট্রন ধরে নাও তোমার ২ নম্বর ইলেকট্রন। ঠিক আছে? ১ নম্বর ইলেকট্রন, ২ নম্বর ইলেকট্রন। আচ্ছা এবারে কতগুলো ডিসটেন্স আমি ঠিক করছি। এই ধরে নাও নিউক্লিয়াসটা যে অরিজিনে আছে, তাহলে এই যে ডিসটেন্সটা সেটাকে ধরে দিচ্ছি R1। এই নিউক্লিয়াস থেকে এই যে ২ নম্বর ইলেকট্রনটা তার যে দূরত্বটা এটা ধরে নাও R2 আর ১ নম্বর ২ নম্বর ইলেকট্রন তাদের মধ্যে যে দূরত্বটা সেটা ধরে নাও তোমার এইটা ধরো এটাকে আমি বলছি R12। আমি ভেক্টর হিসেবেই ভাবলাম, ম্যাগনিটিউড ধরলে হচ্ছে জাস্ট সিম্পলি R1 R2 এবং R12 হয়ে যাবে এটা। আর এবারে এই পার্টিকুলার শেষে কত রকমের এনার্জি আছে এখানে জেডটা আমি জেড দিয়ে লিখছি তার কারণটা হচ্ছে যে হিলিয়ামের ক্ষেত্রে এটা ২, লিথিয়ামের ক্ষেত্রে ৩, বেরিলিয়ামের ক্ষেত্রে ৪ ইত্যাদি বলে আমি জেড দিয়ে জাস্ট লিখছি এটা। হ্যাঁ, প্রোটনের সংখ্যাটা এটা। ইলেকট্রনের সংখ্যা কিন্তু এই পার্টিকুলার কেস হচ্ছে দুটোই। আর এবারে দেখো তো যখন তুমি এনার্জিটাকে দেখবে সেই এনার্জিতে কোন কোন কম্পোনেন্ট থাকে। তাহলে যেটা থাকে হচ্ছে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস থাকে, কাইনেটিক এনার্জি ফর দ্য ফার্স্ট ইলেকট্রন থাকে, কাইনেটিক এনার্জি ফর দ্য সেকেন্ড ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের সঙ্গে ফার্স্ট ইলেকট্রনের অ্যাট্রাকশন থাকে, নিউক্লিয়াসের সঙ্গে সেকেন্ড ইলেকট্রনের অ্যাট্রাকশন থাকে, আর ইলেকট্রন ইলেকট্রন রিপালশন থাকে। দেখো যত রকমের ইন্টারাকশন এখানে থাকতে পারে সেটা হচ্ছে ৩টে পার্টিকেল ৩টে আলাদা করে কাইনেটিক এনার্জি এবং তাদের পারস্পরিক যে অ্যাট্রাকশন রিপালশন যেটা নিউক্লিয়াসের সাথে ১ নম্বর ইলেকট্রনের অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সঙ্গে ২ নম্বর ইলেকট্রনের অ্যাট্রাকশন আর ১ নম্বর ২ নম্বর ইলেকট্রন তাদের হচ্ছে রিপালশন। তাহলে এবারে যখন তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে লিখবে সেটা কি হবে না তার করসপন্ডিং এই অপারেটর গুলো হয়ে যাবে। এটা তোমার টোটাল এনার্জিটা, এই সিস্টেমের ক্ষেত্রে টোটাল এনার্জিটা তুমি এইরকম ভাবে লিখলে এটা। এবার তাহলে টোটাল এনার্জি জানলে হ্যামিল্টনিয়ান অপারেটর তোমার লিখতে পারার কথা। তাহলে কি হবে এইগুলো তার করসপন্ডিং অপারেটর দিয়ে রিপ্লেসড হবে। এটা আচ্ছা এবারে এইখানে দেখো এই এই যে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস সেটা তুমি কি লিখবে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এই এটাকে ধরো ক্যাপিটাল এম লিখলাম মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু ডেল অফ নিউক্লিয়াস তার স্কোয়ার। এটা নিউক্লিয়াসের জন্য করসপন্ডিং ল্যাবলিশিয়ান অপারেটরটা। হ্যাঁ এটা আচ্ছা এবারে ফার্স্ট ইলেকট্রনের জন্য মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস। আচ্ছা ইলেকট্রনের মাস আমি স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করছি নিউক্লিয়াসের মাসটা ক্যাপিটাল এম বলছে তো মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডেল ওয়ান স্কোয়ার মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম
del 2 স্কয়ার, মানে এই নিউক্লিয়াস বা ইলেকট্রন তার যদি কোঅর্ডিনেট থাকে তাহলে তার করসপন্ডিং ডেল স্কয়ার অপারেটরটা কি হবে তুমি সেটা জানবে। এইটা আর কি থাকছে, আর থাকছে দেখো নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাট্রাকশন। তাহলে অ্যাট্রাকশন হচ্ছে মাইনাস জেড স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর ওয়ানটা। আচ্ছা নিউক্লিয়াসের সঙ্গে 2 নম্বর ইলেকট্রনের অ্যাট্রাকশনটা হচ্ছে মাইনাস জেড স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর টুটা। আর ফাইনালি ইলেকট্রন রিপালশনটা হচ্ছে কত, স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর ওয়ান। তাহলে এই হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ানটা। হ্যাঁ, এবারে এই যে পোটেনশিয়াল এনার্জিতে এই যে এই টার্মটা মানে 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 নিউক্লিয়াস ইলেকট্রন এবং নিউক্লিয়াস ইলেকট্রন 2 আর নিউক্লিয়াস ইলেকট্রন 1, নিউক্লিয়াস ইলেকট্রন 1 আর নিউক্লিয়াস ইলেকট্রন 2 এরা সব অ্যাট্রাকশন বলে সেই পোটেনশিয়াল এনার্জি গুলো নেগেটিভ দিয়ে এসছে, আর V12টা ইলেকট্রন রিপালশন বলে সেটা পজিটিভ দিয়ে এসছে। তাহলে এই হচ্ছে তোমার করসপন্ডিং হ্যামিল্টনিয়ানটা, এবং তার যে করসপন্ডিং টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা, সেটা তাহলে কি হবে, জাস্ট সিম্পলি তুমি এইচ সাই ইকুয়াল টু ই সাই বলে দাও, যেখানে এইচটা হচ্ছে তোমার বেসিক্যালি এই হচ্ছে হ্যামিল্টনিয়ানটা। তাহলে এই হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটরটা। অপারেটর হচ্ছে এইটা দেখতে। তার 2 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে মানে হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাস বা লিথিয়াম প্লাস বা বেরিলিয়াম 2 প্লাস তাদের জন্য কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে একদমই তোমার সহজ ব্যাপার আর কি। সেখানে প্রত্যেকটা টার্মের তোমার মানে এমনি জাস্ট মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিঞ্জের কাছে এইচ সাই ইকুয়াল ইসাই তুমি সিম্বলিক্যালি এইরকম ভাবে লিখলে এটা। এবার যেখানে এইচটা হচ্ছে তোমার এই করসপন্ডিং কোয়ান্টিটিটা, এবং সাইটা যেটা, সাইটা তো অবভিয়াসলি তোমার মানে যদি তুমি নিউক্লিয়াসটাকে অরিজিন হিসেবে কনসিডার করো তাহলে তার মতো করে কিন্তু তোমাকে জাস্ট ওই মানে মানে ওটা মানে কি বলবো একটা রিলেটিভ কোঅর্ডিনেট ইত্যাদি ইত্যাদি ফর্মে ট্রান্সফর্ম করে সেটা যার ফাংশন হয় সেটাকে এক্সপ্রেসিলি লিখতে হবে, যেটা অনেকটা কমপ্লিকেটেড দেখতে। সেখানে সাইয়ের এক্সপ্লিসিট কিছু আর লিখছি না, টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন এইচ সাই ইকুয়াল টু ই সাই এরকম টাইপের তোমার হয় এটা। আচ্ছা এবারে যেটা ব্যাপারটা হচ্ছে যে এই যে পার্টিকুলার সিস্টেমটা, এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, দিস ইকুয়েশন cannot be solved exactly even using the polar coordinate system. মানে ধরো হয়তো 1 ইলেকট্রন প্রবলেম তুমি দেখেছিলে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতে একটা অসুবিধা হচ্ছে, আমি কিছু কিছু করে নিয়েছিলাম অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে তোমার সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেটে চলে গেলাম। তারপর রিলেটিভ কোঅর্ডিনেট দিয়েই অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ডিফাইন্ড হচ্ছিল। এবার সেই সেটাকে কার্টিসিয়ানে করতে গিয়ে কি ধরনের সমস্যা বলেছিলাম সেটাকে আমি পোলারে কনভার্ট করে দিয়েছিলাম, করে আলটিমেটলি কিন্তু 1 ইলেকট্রন প্রবলেমটাকে আইডিয়াল একটা হাইড্রোগ্রাফিক সিস্টেমটাকে এক্স্যাক্টলি সলভ করতে পারা যায়, কিন্তু এই পার্টিকুলার কেসে হচ্ছে এটাকে এক্স্যাক্টলি সলভ করতে পারা যায় না। দিস ইকুয়েশন ক্যানট বি সলভ এক্স্যাক্টলি ইভেন ইউজিং দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি, ওয়ে আউট হচ্ছে ট্রাই ফর সাম অ্যাপ্রক্সিমেট মেথডস। তোমাকে কিছু অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে কিন্তু ট্রাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা 2 ইলেকট্রন সিস্টেম তো মেনি ইলেকট্রন সিস্টেমের মধ্যে সিম্পলেস্ট পসিবল কেসটা। একটা জেনারেল যদি মেনি ইলেকট্রন সিস্টেম তুমি কনসিডার করো, জেনারেল মেনি ইলেকট্রন মানে সিস্টেম মানে আসলে আমি বলা ভালো হচ্ছে মেনি ইলেকট্রন অ্যাটম আর আয়ন, মানে মেনি ইলেকট্রন যদি মলিকুল হতো বা মলিকুলার আয়ন হতো তখন তোমার অনেকগুলো আবার নিউক্লিয়াসের কথা ভাবতে হচ্ছে, আমি সেটা ভাবছি না। মেনি ইলেকট্রন অ্যাটমস or ধরো আয়নস, এটা তাহলে নিউক্লিয়াস একটা আছে জাস্ট চার্জার প্লাস জেড ইন্টু ই। এবারে তোমার বিভিন্ন ইলেকট্রন গুলো আছে, এসব বিভিন্ন রকম ইলেকট্রন আছে, ধরো র্যান্ডামলি বলছি, এটা হচ্ছে 1 নম্বর ইলেকট্রন, এটা 2 নম্বর ইলেকট্রন, এটা ith ইলেকট্রন, এটা jth ইলেকট্রন, এসব আছে, ঠিক আছে? আর এবারে এখানে দেখো যেটা ইম্পর্টেন্ট যে মানে মানে যখন আমি তোমার ক্যালকুলেট করব, ধরো তোমার বিভিন্ন রকমের এনার্জি ফেনার্জি গুলো ক্যালকুলেট করব,
এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে ধরো R1, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে ধরো R2, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে ধরো R12, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে ধরো Ri, হ্যাঁ, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে Rj, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে ধরো Rij। তারপরে মানে এমন নয় যে শুধু এরকম পেয়ার পেয়ার, এবারে এই এদের সঙ্গে এদের থাকতে পারে, এর সঙ্গে এর থাকতে পারে, এর সঙ্গে এর থাকতে পারে, এর সঙ্গে সরাসরি এর থাকতে পারে, মানে একদম মানে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন হবে, ঠিক আছে? মানে মেনি ইলেকট্রন প্রবলেম যখন হবে তখন অনেক রকমের মানে নিউক্লিয়াস যেমন প্রত্যেকটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, এবার ইলেকট্রন গুলো কিন্তু একে অপরকে রিপেল করে। এমন নয় যে 1 নম্বর 2 নম্বরই কিন্তু মাত্র রিপেল করবে, 1 নম্বরের সঙ্গে আই রিপেল করতে পারে, 1 নম্বরকে জে রিপেল করতে পারে, 1 নম্বরকে 3 নম্বর ইলেকট্রন রিপেল করতে পারে, ঠিক একই রকম ভাবে 2 নম্বরকে 3 নম্বরকে 4 নম্বরকে ইত্যাদি ইত্যাদি। তাহলে এই পার্টিকুলার কেসে যখন তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে লিখবে, সেখানে ঠিক আছে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়ার এটা তোমার রইলই, মানে যেখানে ধরো টিএনটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস, এটা তো আছেই। আচ্ছা, তার সঙ্গে যখন তুমি ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটাকে দেখবে তখন তোমাকে কিন্তু এই সামেশন ওভার আই টিআই এইরকম ভাবে লিখতে হবে, যেখানে এই সামেশনটা 1 থেকে ধরো এন পর্যন্ত গেল, কখন যখন তোমার মানে একটা এন ইলেকট্রন অ্যাটম যদি হতো, মানে এন ইলেকট্রন সিস্টেম যদি হতো, তাহলে হচ্ছে তোমার সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু এন টিআই, যেখানে টিআইটা হচ্ছে তোমার টিআইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ith ইলেকট্রন, এটা থাকবে। আচ্ছা, আর কি থাকবে না, নিউক্লিয়াসের সঙ্গে এই যে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন থাকবে, এবং সেটা অবশ্যই আই ইকুয়াল টু 1 থেকে এন অবধি, মানে ভি এনআই যেটা, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর ফর দ্য potential energy operator in between the nucleus and potential energy of attraction টাও লিখে দিই, potential energy of attraction operator in between the nucleus and the ith electron, হ্যাঁ, potential energy of attraction operator in between the nucleus and the ith electron, সেটা একটা হলো এটা। এটা আর একটা হচ্ছে তোমার প্লাস ভি আই জে, এইখানে আইটা হচ্ছে 1 থেকে এন অবধি, যেটা হচ্ছে 1 থেকে এন অবধি। আর এইখানে তোমার ওভার কাউন্টিংটাকে বাদ দেওয়ার জন্য, এটা কি করে আসছে আমি তোমাকে দেখাবো, ওভার কাউন্টিংটাকে বাদ দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, দুটো পসিবিলিটি, আইদার এখানে হাফ করে দাও এবং যেটা নট ইকুয়াল টু আই করে দাও, অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু এন সামেশন ওভার জে লেস দ্যান আই, সেটা বেসিক্যালি তোমার এটা ইকুয়াল টু 1 টু এন পর্যন্তই গেল, মানে যেটা লেস দ্যান আই, যা সিম্পলি এইভাবেই লিখে দিচ্ছি ভিআই, এটা হতে পারে। অথবা সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু এন সামেশন ওভার জে, এটা লেস দ্যান না করে গ্রেটার দ্যান আই ভিআই জে, এটা হতে পারে, ঠিক আছে? তাহলে এই 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 এখানে হচ্ছে যেটা আমি এই লাস্টের টার্মটা কেমন করে লিখছি সেটা আমি তোমাকে পরে বলছি, এটা কেন এরকম ভাবে লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে আমি এই টার্মটাকে লিখে রাখছি যে ভিআইজি যেটা, ভিআই যেটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি
of repulsion between ith electron and the jth electron, ith electron এবং jth electron তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা। আর কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস সেটাকে কেমন করে লিখবে দেখো, যে এইটাকে তুমি যদি অপারেটর ফর্মে লেখো তাহলে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ধরো নিউক্লিয়াস ইন্টু ডেল নিউক্লিয়াস দ্য স্কোয়ার, এটা। আচ্ছা কাইনেটিক এনার্জি ফর দ্য ith ইলেকট্রন যখন তুমি কনসিডার করবে সেটাকে যদি টি আই বলো, সেটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ইন্টু ডেল আই তার স্কোয়ার, এটা। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন যখন তুমি কনসিডার করবে সেটা কত হচ্ছে না মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর ধরো বা ক্যাপিটাল আর লিখছি, ক্যাপিটাল আর এই ধরো বা ছেড়ে দাও, ধরো এক সেকেন্ড, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের দূরত্ব, তো তুমি এটাকে যেভাবে লিখেছিলে এটাকে এই আর এই নিউক্লিয়াসের সঙ্গে ধরো আইগেথ ইলেকট্রন তাদের দূরত্ব, মানে ধরো এই 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 যে নিউক্লিয়াসের সঙ্গে আইগেথ ইলেকট্রন তার দূরত্বটাকে আর এন আই এরকম একটা নাম দিচ্ছ, হ্যাঁ। তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর এনআই জাস্ট রিপ্রেজেন্ট করে নিউক্লিয়াসের থেকে আইগেথ ইলেকট্রনের জাস্ট দূরত্বটা। তাই এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন অপারেটর ইন বিটুইন দ্য নিউক্লিয়াস এন্ড দ্য আইগেথ ইলেকট্রন। আচ্ছা এবারে অবভিয়াসলি যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকের কাইনেটিক এনার্জি থাকবে। নিউক্লিয়াসের সঙ্গে প্রত্যেকটা ইলেকট্রনের হচ্ছে অ্যাট্রাকশন থাকবে, সেই জন্য এখানে সামেশন ওভার আই ইকুয়াল টু 1 to n করে দিচ্ছি। নিউক্লিয়াসটা একটাই, কিন্তু ইলেকট্রন অনেকগুলো থাকতে পারে, কিন্তু 3টে ইলেকট্রন থাকে, তার নিউক্লিয়াসের সঙ্গে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনজনের অ্যাট্রাকশন থাকবে বলে সামেশন ওভার আই ইকুয়াল টু 1 to n লিখে দেওয়া হয়েছে। এর পরের পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো এই যে এই যে পার্টটা এটাতে এমনিতে কি হয় প্লাস হবে, কারণ রিপালশন রিপ্রেজেন্ট করছে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর আই জে, যেখানে তোমার আর আই যেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন আইগেট অ্যান্ড দ্য jth ইলেকট্রন, ডিস্টেন্স বিটুইন আইগেট অ্যান্ড দ্য jth ইলেকট্রন, ঠিক আছে। এইটা তাহলে এটা হলো, ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন আইগেট অ্যান্ড দ্য jth ইলেকট্রন, ঠিক আছে। আর এবারে এই যে তুমি সামেশনটা যখন খেয়াল করো, এই সামেশনটা কিন্তু একটা স্পেসিফিক্যালি যে সামেশন ওভার অল আই অল যে এরকম ভাবে লিখে দেওয়া হয়নি, তার বদলে লেখা হয়েছে হাফ সামেশন ওভার আই ইকুয়াল টু 1 to n সামেশন ওভার জে ইকুয়াল টু 1 to n ভি আই জে, যেখানে জে নট ইকুয়াল টু আই, এইভাবে লেখা আছে। এটা কেন লেখা হলো, ধরো তুমি জাস্ট সিম্পলি ধরে নাও তোমার 3টে ইলেকট্রন আছে, ধরো n ইকুয়াল টু তোমার 3টে ইলেকট্রন আছে, তাহলে 3টে ইলেকট্রন যদি থাকে তুমি যখন রিপালশন কনসিডার করবে V11, আমি ধরো এবার আমি যদি বলি যে সামেশন ওভার অল আই নিচ্ছ 1 থেকে 3 পর্যন্ত, এক সেকেন্ড, মানে যদি আমি এরকম নিতাম, তাহলে সামেশন ওভার আইটাও যদি আমি 1 থেকে 3 বলে নিই, সামেশন ওভার জেটাও যদি 1 থেকে 3 বলে নিই, ভি আই জে করে, তাহলে সেটা কি হবে দেখো। প্রথমে হচ্ছে এইটা করলে তুমি ভি মানে আইটাকে 1 রেখে V11 V12 V13 হলো, আইটাকে 2 রেখে V21 V22 V23 হলো, আইটাকে 3 রেখে V31 V32 V33 হলো। তাহলে তুমি এখানে 9টা টার্ম পাচ্ছ। তো এই সামেশনটা যখন তুমি ভাঙবে, প্রথমে আই এর ভ্যালু 1 ধরো, জে এর ভ্যালু 1 2 3 নিয়ে নিলে, তাহলে V11 V12 V13 হয়ে গেল। তারপরে আই এর ভ্যালু 2 ধরো করে আবার জে এর ভ্যালু 1 থেকে 3 নিয়ে নিলে, তারপর আই এর ভ্যালু 3 বলো, তারপর আবার জে এর ভ্যালু 1 থেকে তুমি 3 নিয়ে নিলে, তাহলে এই ধরো 9টা টার্ম হলো। আর এবার 9টা টার্মের মধ্যে খেয়াল করে দেখো যে এই যে এইটা আর এইটা, এটা কি না নিজেকে রিপেল করছে, সেটা কখনো হয় না। ইলেকট্রন 1 কে ইলেকট্রন 1 কে রিপেল করতে পারবে, ইলেকট্রন 2 কে ইলেকট্রন 2 কে রিপেল করতে পারবে, তাহলে এটা তুমি নিতে পারবে না, ঠিক আছে, আর কি নিতে পারবে না। এবারে বাকি যে টার্মগুলো রয়েছে তার অর্ধেকটা তোমাকে দেখো বেশি করে নিতে হচ্ছে। তার মানে তোমার এই যে 1 2 1 3 2 3 নিলে, তুমি ধরো যদি V12 V13 V23 নাও, আর এখানে যদি
V21 V31 V32 নাও, মানে V21 যা V12 ও তাই, মানে একের সঙ্গে দুইয়ের রিপালসার, এখানে দুইয়ের সঙ্গে একের, দুটো একই জিনিস। অথবা তোমার V13 নিলে মানে V13 নিলে V31 নিতে পারবে না, V23 নিলে V32 নিতে পারবে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আইদার এই যে 6টা টার্ম তার অর্ধেকগুলো নাও, অর্থাৎ হাফ সামেশন আবার I ইকুয়াল টু 1 to 3 সামেশন আবার J ইকুয়াল টু 1 to 3 Vij, এবং যেখানে তুমি J ইকুয়াল টু আইটাকে বাদ দিয়ে দিচ্ছ, তাহলে এইটা হতে পারে। অথবা যদি এইটা নেবে মনে করো, তাহলে সামেশন আবার I ইকুয়াল টু 1 to 3 সামেশন আবার J ইকুয়াল টু যেটা 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 হয়ে যাচ্ছে কত, যেটা হচ্ছে তোমার সেকেন্ড ইন্ডেক্সটা হচ্ছে এর থেকে বেশি, মানে যেটা হচ্ছে বেসিক্যালি এইখানে হচ্ছে যেটা I এর থেকে বেশি নিচ্ছ তুমি, যেটা গ্রেটার দেন I, এইভাবে তুমি লিখতে পারো। অথবা যদি পরেরটা নেবে মনে করো, সামেশন আবার I ইকুয়াল টু 1 to 3 সামেশন আবার যে যেটা তুমি নিচ্ছ, যেটা দেখো এখানে পরেরটা যেটা হচ্ছে লেস দেন I করে এই Vij তা তোমাকে আইদার এইটা নিতে হবে অথবা এইটা নিতে হবে অথবা তোমার এইটা নিতে হবে। এবং আমরা ওই জন্য এইখানে যখন তোমার এই ইলেকট্রন রিপালশন টার্মটাকে লিখেছি, সেখানে এই সামেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড সামেশন, এবং সেই রেস্ট্রিকশনটা কেমন করে কি আসছে সেটা আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে মেনি Yes, sir. ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে তোমাকে এটা মানে হ্যামিল্টনিয়ানটা এইরকম ভাবে লিখতে হবে, আর লেখার পরে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাজ ইউজুয়াল হচ্ছে এইচ সাই ইকুয়াল টু ই সাই, এইটা এটা মানে ইট ক্যানট বি সলভ এক্স্যাক্টলি, এটা এক্স্যাক্টলি সলভ করা যাবে না। তাহলে উপায় কি? ওয়ে আউট হচ্ছে ইউজ অ্যাপ্রক্সিমেট মেথডস। দেখো তোমার উপায় নেই, তোমাকে অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করতে হচ্ছে। তার মানে তুমি যখন এই শ্রোডিঞ্জার ইকুয়েশনগুলোকে কনস্ট্রাক্ট করছো মেনি ইলেকট্রন অ্যাটম বা আয়নের ক্ষেত্রে, তখন কিন্তু এক্স্যাক্টলি প্রবলেমগুলোকে সলভ করা যাবে না, সেখানে তোমাকে কিন্তু ওই কিছু অ্যাপ্রক্সিমেট মেথডস তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে তোমাদের যে অ্যাপ্রক্সিমেট মেথডস গুলো আছে তার মধ্যে মানে আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি তোমার ভেরিয়েশন প্রিন্সিপালটা আছে আর কি। তোমার লিখেছে দেখো, মানে সিলেবাসে এইরকম ভাবে আছে, সেটিং আপ অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর মেনি ইলেকট্রন অ্যাটমস ব্র্যাকেটে হিলিয়াম লিথিয়াম এক্সেট্রা নিড ফর অ্যাপ্রক্সিমেট মেথডস বলে স্টেটমেন্ট অফ ভেরিয়েশন থিওরেম অ্যান্ড অ্যাপ্লিকেশন টু সিম্পল সিস্টেম লাইক পার্টিকেল ইন আ বক্স, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম ইত্যাদি। এই হচ্ছে তোমার ব্যাপারটা আছে। তাহলে এবারে তাহলে যেহেতু অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করতে হবে, তাহলে সেরকম একটা অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে আমরা এবারে কথাবার্তা বলবো। আমরা সিলেবাস অনুযায়ী যেরকম ভাবে আছে আমি সেইটাকে বলে নিই। তাহলে এবারে যেটা আমাদের আলোচনা করতে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট মেথড সেটা কি একটুখানি এবারে দেখে নিতে হবে। দেখো, আসলে যেটা ব্যাপার যে খুব অল্প কিছু সিস্টেম আছে বা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম আছে যেটা কিন্তু এক্স্যাক্টলি সলভ করা যায়। মোস্ট অফ দ্য প্রবলেমটি কিন্তু এক্স্যাক্টলি সলভ করা যায় না। দেয়ার আর only some few simple systems that can be solved exactly using quantum mechanics. এবারে most of the chemically or
physically interesting systems cannot be solved exactly using quantum mechanics। তার মানে কতগুলো সিম্পল প্রবলেমই শুধুমাত্র সলভ করা যায়। মোস্ট অফ দ্য কেমিক্যালি অ্যান্ড ফিজিক্যালি ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট সিস্টেম যারা আছে তাদেরকে কিন্তু এক্স্যাক্টলি সলভ করতে পারা যায় না। যেমন আমি ধরো ইলেকট্রনিক প্রবলেম যদি কনসিডার করে হাইড্রোজেন একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেটাকে তুমি সলভ করতে পারলে, কিন্তু যখন মেনি ইলেকট্রন কোনো একটা অ্যাটম বা আয়ন তুমি কনসিডার করছো, সেটাকে তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারছো না। তখন আমার উপায়টা কি? তখন যেটা উপায় হয়ে আউট হচ্ছে যে উই মে অ্যাপ্লাই অ্যাপ্রক্সিমেট মেথড। আমরা অ্যাপ্রক্সিমেট মেথডসটাকে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, উই মে অ্যাপ্লাই অ্যাপ্রক্সিমেট মেথডস। আর এই যে অ্যাপ্রক্সিমেট মেথডস ব্যবহার করতে পারি বলছি, হ্যাঁ, এবার অ্যাপ্রক্সিমেট মেথডস গুলো দুটো সিচুয়েশনে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে যে দু জায়গায় ব্যবহার করা হচ্ছে, যে পার্টিকুলারলি হোয়েন দ্য সিস্টেম ক্যানট বি সলভ এক্স্যাক্টলি, তখন তুমি সলভ তো করবেই। আর দু নম্বর এটা হতে পারে যে হোয়েন এক্সাক্ট সলিউশন ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড, তখনও তুমি অ্যাপ্রক্সিমেট মেথডটাকে সলভ করতে মানে ব্যবহার করতে পারো। মানে হয়তো দেখো এক্সাক্ট সলিউশন হয়তো পসিবল, কিন্তু এক্সাক্ট সলিউশনটাকে করলে সিচুয়েশনটা এত বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, তুমি করতে পারবে ইন প্রিন্সিপাল, কেউ না কেউ হয়তো করেছে, কিন্তু সেটাকে করতে গেলে এত কমপ্লিকেশন চলে আসছে বা এত কঠিন হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস তুমি যদি একটা অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করো, তাহলে দেখা গেল ওই প্রবলেমটা অনেক ইজিলি সলভ করা গেল। এবার অবশ্যই অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করলে এক্স্যাক্টলি যা উত্তর আসার কথা অ্যাপ্রক্সিমেট মেথড এক্স্যাক্টলি সেটা নাই আসতে পারে, একটুখানি তোমার এরার থেকে যেতে পারে। কিন্তু এই এরার গুলো, এই মেথড গুলো এত সফিস্টিকেটেড যে এই যে এরার গুলো যদি ঠিক ঠিক করে করা যায়, তাহলে এরার গুলো এতটাই কমে যায় যে তুমি এটা সেফলি নেগলেক্ট করতে পারো। হ্যাঁ, মানে তুমি অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করে একটা তো যখন এক্স্যাক্টলি সলভ করা যাবে না, তখন তোমাকে করতে হবেই। আবার কখনো হতে পারে যে এক্স্যাক্টলি তুমি সলভ করতে হয়তো পারো, কিন্তু সেটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে, বড্ড লম্বা চওড়া হয়ে যাচ্ছে, তখন তুমি অ্যাপ্রক্সিমেট মেথড সলভ করে অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করে খুব ইজিলি প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারলে, কিন্তু ফাইনালি যে রেজাল্টটা পেলে, সেই রেজাল্টটা কিন্তু তোমার মোরাললেস মানে কারেক্ট রেজাল্ট তুমি পেয়ে গেছো আর কি। মানে মানে খুব মানে এক্সপেরিমেন্টাল অ্যাকুরেসির মধ্যে তুমি রেজাল্টটাকে পেয়ে গেছো আর কি, এইটা। আচ্ছা, এবারে এই দুটো ইম্পর্টেন্ট অ্যাপ্রক্সিমেট মেথডস, টু মানে মোস্ট কমন আর কি, টু ইম্পর্টেন্ট অ্যাপ্রক্সিমেট মেথডস, একটা হচ্ছে তোমার ভেরিয়েশন প্রিন্সিপাল, আর দু নম্বর হচ্ছে তোমার পারটারবেশন থিওরি। এই ভেরিয়েশন প্রিন্সিপালটা এইটা অ্যাকচুয়ালি আমাদের আলোচনা করতে হবে। তাহলে ভেরিয়েশন প্রিন্সিপাল আর পারটারবেশন থিওরি এই দুটো মানে মূল অ্যাপ্রক্সিমেট মেথড। আরো অনেক অ্যাপ্রক্সিমেট মেথডস আছে আর কি, কাপেল কাস্টার থিওরি আছে, হ্যাঁ, আরো সব আছে। হ্যাঁ, কিন্তু মূলত যে দুটো মেথড নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন থিওরি। তোমাদের সিলেবাসে শুধুমাত্র ভেরিয়েশন প্রিন্সিপালটা আছে, ঠিক আছে? তাহলে এবার আমি চলে আসছি তোমার ভেরিয়েশন প্রিন্সিপাল। আচ্ছা, ভেরিয়েশন প্রিন্সিপাল যেটা মূল মূল ব্যাপার, সেটা হচ্ছে এই যে তোমার ধরো মানে মানে আমি তো একটা পার্টিকুলার প্রবলেম কনসিডার করছি, যেটাকে এক্স্যাক্টলি সলভ করা যায় না বা সলভ করা কঠিন, বা হয়তো সলভ করা যায় কিন্তু আমি এই ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়ে সলভ করতে চাইছি। তা প্রথমে তোমাকে একটা ফাই একটা ফাংশন নিতে হচ্ছে, এটা একটা ট্রায়াল ফাংশন। আর ট্রায়াল ফাংশন মানে হচ্ছে তুমি ধরো তো এক্সাক্ট সলিউশন করে তো ওয়েভ ফাংশনটা পাচ্ছ না, তুমি মনে মনে ভেবে নাও যে এই এই একটা ফাংশন যেটা একটা পোটেনশিয়াল তোমার সলিউশন হতে পারে, এটাকে বলে ট্রায়াল ফাংশন। ট্রায়াল ফাংশন আর ভেরিয়েশনাল ফাংশন।
এটা একটা নিলে ট্রায়াল ফাংশন বা ভেরিয়েশন ফাংশন নিলে যে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে, সেটা কি না, ব্যাপারটা হচ্ছে যে এইটা তোমার স্যাটিসফাইজ দ্য boundary condition of the exact wave function. হ্যাঁ, বা মানে এক্সাক্ট ওয়েভ ফাংশন বা মানে এটা তুমি বলতে পারো যে বাউন্ডারি কন্ডিশনস অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম। ধরো আমি কথা বলছি, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি একটা ট্রায়াল ফাংশন তুমি মনে মনে ভাবলে, তাহলে পার্টিকুলার বক্স যদি 0 থেকে L এর মধ্যে বক্সটা হয়, তাহলে 0 থেকে 0-তে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে আর L এ ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে। তাহলে ফাইটাকে তোকে এমনভাবে চুজ করতে হবে যাতে করে হ্যাঁ সত্যি সত্যি ওটা 0 এবং L এতে ওটা ভ্যানিশ করে। তাহলে ফাই একটা ট্রায়াল ফাংশন বা ভেরিয়েশনাল ফাংশন তুমি নিলে, যেটা স্যাটিসফাইজ দ্য বাউন্ডারি কন্ডিশনস অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম, এটা। আচ্ছা, এবারে তুমি একটা এনার্জি ফাংশনাল বা energy functional or variational energy functional or variational integral তুমি ভাবলে একটা, সেটা এরকম দেখতে ই ফাই মানে কনস্ট্রাক্ট করলে সেটা কি না, ফাই ওই যে সিস্টেমটা তুমি কনসিডার করছো সিস্টেমের অ্যাকচুয়াল হ্যামিল্টনিয়ান ফাই বাই ফাই ফাই, এটা তুমি নিলে, এটা যেখানে এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম, এটা। এবার এটা বলা হচ্ছে একটা ভেরিয়েশন প্রিন্সিপাল আছে তোমার র্যালেরিজ variation principle, Rayleigh's variation principle says that এই যে এনার্জি ফাংশনালটা যেটা তোমার ফাই এইচ ফাই বাই ফাই ফাই, এইটা গেটার ইকুয়াল টু ইজি, যেখানে ইজি ইজ দ্য এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি। তার মানে তুমি এই যে ভেরিয়েশন ইন্টিগ্রালটা তুমি ক্যালকুলেট করলে, তার লোয়েস্ট পসিবল ভ্যালুটা যেটা হতে পারতো সেটা হচ্ছে যে গ্রাউন্ড স্টেট এনার্জিটা ইটসেলফ। হ্যাঁ, তার উপরে থাকবে কিন্তু তার নিচে কখনো নামতে পারবে না। তো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে লোয়েস্ট এনার্জিটা এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার। তার মানে তুমি যখন এই একটা ট্রায়াল ফাংশন ধরে এই এনার্জি ওই হ্যামিল্টনিয়ান ধরে এই এনার্জি ফাংশনালটা ক্যালকুলেট করলে, এই এনার্জি ফাংশনালটা কিন্তু কোনো রকম ভাবেই হচ্ছে এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার, তার নিচে নামতে পারবে না। বা যদি হারমোনিক অসিলেটরের জন্য করো, গাউস স্টেট ওয়েভ ফাংশনটা হচ্ছে, গাউস স্টেট এনার্জিটা হচ্ছে হাফ এইচ কোস ওমেগা, সেখানে তোমার এনার্জিটা এই এনার্জি ফাংশনালটা কোনোভাবেই হচ্ছে হাফ এইচ কোস ওমেগা, নিচে নামতে পারবে না। তাহলে এইটাই হচ্ছে তোমার র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। তাহলে ভেরিয়েশন প্রিন্সিপাল, এই ভেরিয়েশন প্রিন্সিপালটার জাস্ট স্টার্টিং হচ্ছে তোমার র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে, যেখানে তোমার বলে দেওয়া হচ্ছে যে যদি তোমার মানে এখানে এইটা বেসিক্যালি ই ফাই, যেটা হচ্ছে ফাই এইচ ফাই বাই ফাই ফাই গেটার ইকুয়াল টু ইজি, এইটা। তাহলে এই যে র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল, ফাইটার মানে কি, ইজি এর মানে কি এবং এইচ এর মানে কি, জাস্ট তোমার উপরে বলে দেওয়া আছে। তাহলে পুরোটাকে তুমি বললে সেটা হচ্ছে তোমার র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। আর এখানে একটা জিনিস বলি যে এই যে কোয়ান্টিটিটা দেখো, মানে ইটা, এইটাকে কেন বলা হচ্ছে যে এনার্জি ফাংশনাল, কেন এনার্জি ফাংশনাল বলা হচ্ছে, কারণ ফাংশনাল মানে হচ্ছে তোমার বেসিক্যালি ফাংশন অফ এ ফাংশন। দেখো এনার্জিটা আমি কি বলছি কি, মানে এইটা বেসিক্যালি কার ফাংশন না ফাই এর ফাংশন, আবার ফাইটা কার ফাংশন, কোন একটা কোঅর্ডিনেট দেখছে এক্স, তার ফাংশন। তার মানে কি, এই যে এইখানে যে এনার্জিটা আমি লিখেছি সেটা বেসিক্যালি ফাংশন অফ এ ফাংশন, তাকে বলে ফাংশনাল, ঠিক আছে। তাহলে এই ইফাইটাকে বলা হচ্ছে এনার্জি ফাংশনাল, বা অনেক সময় এটাকে তুমি ভেরিয়েশনাল ইন্টিগ্রাল বলতে পারো, ঠিক আছে। তাহলে সেই ভেরিয়েশন ইন্টিগ্রালটা হচ্ছে এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি,
তার থেকে নিচে কখনো নামতে পারবে না, তার থেকে গ্রেটার ইকুয়াল টু তোমার হতে পারে এটা। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। আচ্ছা, এবারে এই যে র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল, সেই র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা আমি ধরো সলভ করব। তাহলে এর মানে প্রুফটাকে কেমন করে করব? প্রুফ অফ র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপালের প্রুফটাকে একটু ভালো করে দেখে নাও। ধরো আমি বললাম যে মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য অ্যাকচুয়াল প্রবলেম যেটা, সেটা এই সাই এন ইকুয়াল টু এন সাই এন, আমি এভাবে নাম দিচ্ছি। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য অ্যাকচুয়াল সিস্টেম, সেটা হচ্ছে এইচ সাই এন ইকুয়াল টু ধরে নাও তোমার ইএন সাই এন। এইটা তো ভালো। আচ্ছা, এবার আমি জানি যে এই সাই এন গুলো তারা অবশ্যই অর্থ নর্মাল হবে। তাহলে উইদাউট লস অফ generality we can choose psi n to form an orthonormal set. Without loss of a generality we can choose psi n to form an orthonormal set. একটা অর্থনর্মাল সেট তৈরি করবে। এটা আচ্ছা, যে অর্থনর্মাল সেট তৈরি করছে এর মানে বেসিক্যালি কি? মানে দেখো, এমনি তো একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল থাকে তুমি নর্মালাইজ করে নিতে পারো। আবার এটাও তুমি পড়েছো যে একটা ফাংশন যদি তোমার হয় মানে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল হচ্ছে কিন্তু সে অর্থোগোনাল হচ্ছে না, তখন তুমি তাকে মানে প্রথম কথা হচ্ছে নন ডিজেনারেট কেসে সে বাই ডিফল্ট হচ্ছে অর্থনর্মাল হয়ে যায়, কিন্তু ডিজেনারেট কেসে যদি সে অর্থনর্মাল না হয় তাহলে তুমি তাকে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক ইউজ করে অর্থনর্মাল করে নিতে পারো। তার মানে যেটা কথা সেটা হচ্ছে যদি তুমি ফাই না সাই, যদি তুমি এই ধরো একটা ফাংশন সাই আই হয়, একটা ফাংশন সাই জে হয়, অর্থনর্মাল মানে দিস ইজ অ্যাকচুয়ালি ডেল্টা আই জে। এখানে ডেল্টা আই জে থেকে বলা হচ্ছে কনেকার ডেল্টা। ডেল্টা আই এর ভ্যালুটা হচ্ছে তোমার বেসিক্যালি 1 হয় হোয়েন আই ইকুয়াল টু জে হয়, ঠিক আছে, 0 হয় হোয়েন আই নট ইকুয়াল টু জে। ঠিক আছে, তো ভালো। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে মানে ইফ বাউন্ডারি কন্ডিশন be the same, then any function phi can be expressed as a linear combination of psi n। এই যে psi n গুলো আছে তার লিনিয়ার কম্বিনেশন করে তুমি যে কোনো একটা ফাংশন তৈরি করতে পারবে। মানে এটা আসলে ওই পস্টুলেট 2 তে ছিল যে আইগেন ফাংশন অফ হারমিশন অফ একটা ফর্মস এ কমপ্লিট সেট। এর বেসিক্যালি মানে হচ্ছে এই যে যদি বাউন্ডারি কন্ডিশন গুলো ফিক্সড হয়ে যায় তাহলে এই যে অর্থনর্মাল সেট অফ ওয়েভ ফাংশন তুমি নিচ্ছ না, সেই ওয়েভ ফাংশন দিয়ে ওই স্পেসের যে কোনো একটা ফাংশনকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। মানে ব্যাপারটা এইরকম করে ভাবো যে তুমি ধরো 3 ডাইমেনশনে 3টে ইউনিট ভেক্টর আছে আই জে কে, তারা অর্থনর্মাল ইউনিট ভেক্টর। এবার দেখো 3 ডাইমেনশনে যে কোনো একটা ভেক্টরকে আই জে কে লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারবে, বা 2 ডাইমেনশনে যে কোনো একটা ভেক্টরকে আই জে তা লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে if boundary condition be the same then any function phi can be expressed as a linear combination of psi n। তার মানে আমি লিখলাম যে let রাইট ফাইটা এটা বেসিক্যালি সামেশন ওভার এন সি এন সাই এন, এরকম ভাবে আমি লিখলাম। ফাইটাকে সামেশন ওভার এন সি এন সাই এন আমি এরকম ভাবে লিখছি।
আচ্ছা, তো ভালো। যদি লিখি তাহলে নাও এনার্জি ফাংশনাল বা ভেরিয়েশন ইন্টিগ্রালটা কি হচ্ছে? এনার্জি ফাংশনাল অর দ্য ভেরিয়েশন ইন্টিগ্রালটা, ভেরিয়েশনাল ইন্টিগ্রাল যেটা, ই এটা মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ফাইটাকে লিখলাম, যেটা বেসিক্যালি ফাই এইচ ফাই বাই ফাই ফাই। এটা কি হবে দেখো, এইটা হচ্ছে সামেশন ওভার মানে আই সিআই সাই আই এরকম ভাবে লিখলাম, হ্যামিল্টনটা যেমন আছে লিখলাম। এইটাকে ধরো সামেশন ওভার জে সি জে সাই জে এরকম ভাবে লিখলাম। মানে ফাইটা হচ্ছে তোমার সাইকুলার লিনিয়ার কম্বিনেশন ফর্মে লেখা যাবে। প্রথমটা আমি ডামি ইন্ডেক্স আই ব্যবহার করছি, পরেরটা ডামি ইন্ডেক্স আমি জে ব্যবহার করছি, ঠিক আছে। বাই হচ্ছে সামেশন ওভার আই সিআই সাই আই সামেশন ওভার জে সি জে সাই, এটা। আচ্ছা, তাহলে এবারে দেখো এটাকে কেমন করে লিখছি তুমি, লিখছি এটা সামেশন ওভার আই সামেশন ওভার জে সিআই স্টার সিজে লিখলাম। এটা ব্র্যাকেট নোটেশনে কেট পার্ট থেকে সি যেটা বাইরে বেরিয়ে চলে এলো, ব্র্যাকেট থেকে যখন বেরোবে তখন তার কমপ্লেক্স কনজুগেট হিসেবে বেরোবে। পড়ে রইল কত, সাই আই এইচ সাই যে ভেতরে পড়ে রইল। নিচে হচ্ছে সামেশন ওভার আই সামেশন ওভার জে সিআই স্টার সিজে সাই আই সাই জে হলো এটা। আচ্ছা, এবারে দেখো তুমি এইখানে সামেশন ওভার আই সামেশন ওভার জে সিআই স্টার সিজে, আর এইটাকে লিখতে পারো সাই আই এই সাইজে মানে হচ্ছে ই সাইজে, এইটা বাই সামেশন ওভার আই সামেশন ওভার জে সিআই স্টার সিজে সাই আই সাইজে, এইটা। তুমি এখানে এখানে দেখো এই এটা এক সেকেন্ড, এটাকে লেখা উচিত ছিল মানে এটা ইআই হবে একটা, ইআই ইন্টু ইজে ইন্টু সাইজে, সরি এটা হচ্ছে ইজে ইন্টু সাইজে, মানে এই যখন সাইজের উপরে কাজ করে তখন ইজে সাইজে দেবে। তাহলে কি হলো দেখো, এটা দাঁড়াচ্ছে কি, এটা সামেশন ওভার আই সামেশন ওভার জে সিআই স্টার সিজে। আচ্ছা, এবারে তুমি ইজেটাকে বাইরে বের করে দেখো, ইজেটাকে বাইরে বের করে ফেললে এটা পড়ে থাকছে কত, সাই আই সাইজে, সাই আই সাইজে হচ্ছে ডেল্টা আইজে, এটা। আর নিচেও দেখো এটা আগেই লিখে দেওয়া উচিত ছিল, সামেশন ওভার আই সামেশন ওভার জে সিআই স্টার সিজে, এটা হচ্ছে তোমার ডেল্টা আইজে। এই যে যেহেতু অর্থনর্মাল সেট তৈরি করছে, অর্থনর্মাল সেট তৈরি করলে এই যে সাই আই সাই যেটা ডেল্টা আইজে হবে, সেটা হয়ে গেল। আর এবারে কথাটা হচ্ছে যে আই ইকুয়াল টু জে হলে থাকবে, না হলে থাকবে না। তাহলে তাহলে উপরটা তোমার দাঁড়িয়ে গেল সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু সামেশন সামেশন শুধু একটা সামেশন পড়ে রইল আর কি, সামেশন ওভার আই ইকুয়াল টু জে হলে থাকবে, না হলে থাকবে না। তাহলে আই ইকুয়াল টু জে বসিয়ে দিলে এইটা হয়েছে সিআই মডিউলাসের স্কোয়ার হয়ে গেল, ইআই হয়ে গেল। আর এখানেও ঠিক একই রকম ভাবে সামেশন ওভার আই সিআই মডিউলাসের স্কোয়ার হলো, হ্যাঁ এইটা। আর এখানে দেখো এই যে ক্রনেকার ডেল্টা যদি থাকে তাহলে যেটা বলছি যে আই ইকুয়াল টু জে হলে থাকবে, না হলে থাকবে না। তাহলে কি, তাহলে তখন না দুটো সামেশন থেকে তুমি একটা সামেশন পেয়ে যাবে। তোমাকে একটু দেখাই, ধরো লাস্টের, ধরো আমি মানে তোমায় দেখাচ্ছি, ধরো এই একটা পার্ট, ধরো আই ইকুয়াল টু 1 থেকে 3 জে ইকুয়াল টু 1 থেকে 3 সিআই স্টার সিজে ধরো ডেল্টা আইজে। তাহলে কি হবে সেটা, প্রথম কটা হচ্ছে সি 1 স্টার সি 1 ডেল্টা 1 1 প্লাস সি 1 স্টার সি 2 ডেল্টা 1 2 প্লাস সি 1 স্টার সি 3 ডেল্টা 1 3, মানে আই এর ভ্যালু 1 বসিয়ে জে এর ভ্যালু 1 2 3 4 তুমি বসালে।
এবার সি এর ভ্যালু তুমি 2 বসাও, C2 স্টার C1 ডেল্টা 21 প্লাস C2 স্টার C2 ডেল্টা 22 প্লাস C2 স্টার C3 ডেল্টা 23। এবার C3 স্টার C1 ডেল্টা 31 প্লাস C3 স্টার C3 স্টার C2 ডেল্টা 32 প্লাস C3 স্টার C3 ডেল্টা 33। এটা হলো। আর এবারে দেখো যেটা কথা হচ্ছে যে ডেল্টা 120 ডেল্টা 130 ডেল্টা 210 ডেল্টা 230 ডেল্টা 310 ডেল্টা 320 পড়ে রইল কত? আর ডেল্টা 11 সেটা হচ্ছে 1 ডেল্টা 221 ডেল্টা 331। তাহলে পড়ে রইল দেখো এখান থেকে শুধুমাত্র C1 স্টার C1 প্লাস C2 স্টার C2 প্লাস C3 স্টার C3। তার মানে C1 মডিউলাস স্কয়ার প্লাস C2 মডিউলাস স্কয়ার প্লাস C3 মডিউলাস স্কয়ার। তাই এটা কেমন করে লিখবে? সামেশন ওভার I ইকুয়াল টু 1 to 3 CI মডিউলাস স্কয়ার। এইটা তোমার দেখো তুমি শুরু করেছিলে দুটো সামেশন থেকে, কিন্তু যেহেতু এই কনেকার ডেল্টা গুলো থাকছে সেই জন্য তোমার I ইকুয়াল টু যে হলে থাকবে, না হলে থাকবে না। তার মানে আলটিমেটলি ওটা একটা সামেশন হয়ে গেল, I ইকুয়াল টু 1 to 3 CI মডিউলাস স্কয়ার হলো। তাহলে কেমন করে হলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবারে এখানে খেয়াল করে দেখো এবারে, তাহলে যেটা তুমি এই এই এরকম একটা জায়গায় তুমি পেয়েছো যে ই ফাই, যেটা ই ফাইটা সেটা তুমি পেয়েছো কি, মানে তুমি যদি জাস্ট ধরো তুমি এইটাকে এইরকম ভাবে করছো, আচ্ছা নিচটা যেমন আছে থাক, সামেশন ওভার I CI মডিউলাস স্কয়ার এইটা। আচ্ছা উপরের পার্টটাকে তুমি লেখো ধরো সামেশন ওভার I CI মডুলাস স্কয়ার এটাকে এক কাজ করা যাক, এটাকে আমি ধরো ভেঙে দিয়ে লিখছি, ভেঙে দিয়ে এইরকম ভাবে লিখছি, উপরটাকে ভেঙে দিচ্ছি। তাহলে C1 মডিউলাস স্কয়ার E1 প্লাস C2 মডিউলাস স্কয়ার E2 প্লাস C3 মডিউলাস স্কয়ার E3 প্লাস ডট 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 ডট, মানে নিউমারেটরটা যদি তুমি জাস্ট ভেঙে দাও, সামেশন ওভার I CI মডিউলাস স্কয়ার EI তাকে তুমি এরকম ভাবে ভেঙে দিতে পারলে এইটা। আর এবারে ধরো আমি এক কাজ করি যে নিচটা যেমন আছে আমি রেখে দিলাম, সামেশন ওভার I CI মডিউলাস স্কয়ার, আর উপরেরটা কেউ যদি এরকম করে লেখে C1 মডিউলাস স্কয়ার E1 প্লাস C2 মডিউলাস স্কয়ার E1 প্লাস C3 মডিউলাস স্কয়ার E1 প্লাস ডট 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 যদি কেউ লেখে, এবারে যদি E1টা তোমার গ্রাউন্ড স্টেট এনার্জি হয়, তাহলে এই টার্মটা এবং এই টার্মটার মধ্যে কে বড়? উপরের টার্মটা বড়, কারণ যেহেতু তোমার E1টা লেস দ্যান E2 লেস দ্যান E3, এই হচ্ছে অর্ডার, এটা যেহেতু থাকছে তোমার, মানে E1টা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি, তাহলে E1 এর থেকে E2 বড়, E2 থেকে E3 বড়, যদি এরকম সিচুয়েশনটা হয় আর কি, এটা আলাদা হয়ে গেল। এটা যদি হয় তাহলে এবারে বলো এই উপরের টার্মটা নিচের টার্মটার মধ্যে কোনটা বড়? উপরেরটা নিশ্চয়ই বড়, তাহলে এইটা গেটার ইকুয়াল টু 0। কারণটা হচ্ছে যদি তোমার এমন হতে পারতো যে মানে এই E1টা গ্রাউন্ড স্টেট এনার্জি, কিন্তু এখানে তোমার কোনো ডিজেনারেসি আছে টাছে ইত্যাদি ইত্যাদি, তাহলে এইটা যদি হয় তাহলে এইটা হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? তাহলে দেখো ই ফাইটা এটা অ্যাকচুয়ালি গেটার ইকুয়াল টু, তুমি এটাকে লিখতে পারছো সামেশন ওভার I C1 মডিউলাস স্কয়ার E1 ডিভাইডেড বাই সামেশন ওভার I CI মডিউলাস স্কয়ার E1 বাই CI মডিউলাস স্কয়ার। আর এইটা কেটে চলে গেল, তাহলে কি হয়ে গেল? ই ফাইটা গেটার ইকুয়াল টু E1 হয়ে গেল, অর ই ফাইটা গেটার ইকুয়াল টু EG হয়ে গেল, যেখানে E1 ইকুয়াল টু EG ইজ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি, যেখানে E1 ইকুয়াল টু EG is the ground state energy.
U1 equal to Eg is the Gauss state energy. তো দেখো তাহলে এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি U1 E2 E3 ছিল সবগুলোকে U1 যদি রিপ্লেস করি আর U1 টা হচ্ছে যদি লোয়েস্ট এনার্জিটা হয় বা গাউস স্টেট এনার্জিটা হয় তাহলে U1 এর থেকে E2 বড় U1 এর থেকে E3 বড়, তাহলে উপরের টার্মটা সার্টেনলি হচ্ছে নিচের টার্মটার থেকে বড়। তার মানে E5 টা তখন গেটার ইকুয়াল টু এইটা হয়ে গেল। এবারে যেহেতু এই U1 এর মধ্যে কোনো সামেশন ইন্ডেক্স নেই, U1 টা তুমি বাইরে বের করে দাও, সামেশন ওভার I CI মডুলাস স্কয়ার বাই সামেশন ওভার I CI মডুলাস স্কয়ার তুমি কেটে দাও, তাহলে পড়ে গেল কত E5 টা হচ্ছে গেটার ইকুয়াল টু E1 হয়ে গেল। আর E1 টাই তোমার গাউস স্টেট এনার্জি, অর্থাৎ E5 গেটার ইকুয়াল টু Eg হয়ে গেল। ঠিক আছে, দিস ইজ দ্য র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। তাহলে র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপালের প্রুফটাকে বুঝতে পারলে? ঠিক আছে, র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপাল এবং তার প্রুফ এটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। স্যার ওখানে যখন এই U1 E2 ওগুলোকে সবকটা কি U1 দিয়ে রিপ্লেস করছি, সেই স্টেপটা তো এই গ্রেটার দ্যান ইকুয়াল টু নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মানে দেখো উপরের পার্টটা গেটার ইকুয়াল টু এইটা, ইয়ের পার্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো এটা। আচ্ছা, আর এবারে এই যে তুমি র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা শিখলে, এইটা আমি কতগুলো সিম্পল সিস্টেমের ক্ষেত্রে তোমার ব্যবহার করছি। ধরো তুমি এই মানে এরকম করে তোমাকে একটা বলা হলো যে প্রবলেম হিসেবে এইভাবে ব্যাপারটাকে ভাবি, তাহলে সুবিধা হবে তোমার। একটা প্রবলেম ভাবছি, প্রবলেমটা হচ্ছে যে ডিভাইস এ ট্রায়াল ভেরিয়েশন ফাংশন for the free particle of mass m for the free particle of mass m confined in a 1D box of length L confined in a one-dimensional box of length L devise a trial variation function for the free particle of mass m, মানে পার্টিকেল ইন বক্সের ক্ষেত্রে আর কি, mass m confined in 1D box of length L এইটা, and hence check the validity of র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। এরকম তোমাকে একটা প্রবলেম আমি বললাম। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট যে এইখানে যে ট্রায়াল ফাংশনটা, ধরো ট্রায়াল ফাংশন ফাই যখন চুজ করবো তাহলে সার্টেনলি এটা এক্স এর ফাংশন হবে। এটা এটা এবারে কেমন করে চুজ করবো দেখো, এই যে ফাইটা প্রথম কথা হচ্ছে মাস্ট বি এ ফাংশন অফ এক্স, কারণ তুমি এক্স ডাইমেনশন, তুমি ওয়ান ডাইমেনশনাল প্রবলেম নিয়ে কথাবার্তা বলছো, সেখানে অবশ্যই এটা এক্স এর ফাংশন হবে। আচ্ছা, এবারে ফাই এক্স মাস্ট ভ্যানিশ অ্যাট এক্স ইকুয়াল টু 0 আর এল। বক্স লাইনকে তুমি এল বলো, 0 এবং এল এ তো ওয়েভ ফাংশন তোমার ভ্যানিশ করতে হবে, কারণ এটাই হচ্ছে তোমার নর্মাল সিচুয়েশনে তোমার বাউন্ডারি কন্ডিশনস গুলো, সেটা তোমাকে মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এবারে অবশ্যই তোমার যেটা মাথায় রাখতে হবে যে যেহেতু গ্রাউন্ড স্টেট নিয়ে কথাবার্তা বলতে চাইছো, এটা নোডলেস হতে হবে। গ্রাউন্ড স্টেটে কোনো নোড থাকে না, ফাই এক্স মাস্ট বি নোডলেস। গ্রাউন্ড স্টেটে কিন্তু কখনো নোড থাকে না, ঠিক আছে? ঠিক আছে, গ্রাউন্ড স্টেটে যদি নোড থাকে না তাহলে ফাংশন তোমার নোডলেস হতে হবে, তার মানে ওটা এক্স এর ফাংশন হতে হবে। ওয়েভ ফাংশনটা হচ্ছে দুটো যে বাউন্ডারি এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু এল এ তোমাকে ভ্যানিশ করতে হবে, এবং তোমার তার কোনো নোড থাকা চলবে না। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে তুমি
এই যে পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে যে সিস্টেমটাকে কনসিডার করছো, এটাতে এক্স ডিরেকশন, এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু এল, এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি যেটা 0, যেটা ফ্রি পার্টিকেল বলা হচ্ছে, এর বাইরে পোটেনশিয়াল এনার্জি যেটা ইনফিনিটি, এটা ঠিক আছে। তাহলে ওয়েভ ফাংশনটা কিন্তু ভ্যানিশ করতে হবে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু এল এতে, আর ওয়েভ ফাংশনটার এই 0 এবং এল ছাড়া বাকি কোথাও কিন্তু 0 হওয়া যাবে না, ঠিক আছে। সেটাকে মাথায় রেখে তুমি যদি একটা টিপিক্যাল ছবি আঁকো, তাহলে ছবি এরকম টাইপের একটা ছবি আমি আঁকলাম, যে এই যে ছবিটা, মানে এক্স্যাক্টলি এই ছবি হবে আমি বলছি না, মানে এই যে করসপন্ডিং ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে, ঠিক আছে। আচ্ছা, আমি বললাম ধরো এই যে ট্রায়াল ফাংশনটা আমি এরকম ভাবে চুজ করলাম যে এক্স এ ভ্যানিশ করতে হবে, আর এল এ ভ্যানিশ করতে যদি হয় তাহলে ফাই এক্স হচ্ছে এক্স ইন্টু এল মাইনাস এক্স, এরকম টাইপের একটা দেখতে একটা ফাংশন তুমি ধরো ভাবলে, এটা একটা ট্রায়াল ফাংশন, এটা তুমি আন্দাজে ভাবলে, ঠিক আছে। এটা এবং যেখানে ফর এক্সটা যদি বক্সের মধ্যেই সবসময় থাকবে, তাহলে এক্সটা হচ্ছে 0 থেকে এল এর মধ্যে থাকবে। তার মানে পরিষ্কার এক্স ইকুয়াল টু 0 হলে 0, এক্স ইকুয়াল টু এল হলে তোমার 0, তার বাইরে কিন্তু সেখানে সেটা কিছু থাকছে না। আর এটা হচ্ছে ট্রায়াল ফাংশনটা। আচ্ছা, এবারে ইনসাইড দ্য বক্স হ্যামিল্টনিয়ান অপারেটরটা কত হবে না, এখানে বক্সের ভেতরে তোমার পার্টিকেলটা কিন্তু ফ্রি, তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার, হ্যামিল্টনিয়ান অপারেটর এটা। আচ্ছা, এবারে তুমি যখন ভেরিয়েশনাল ইন্টিগ্রালটাকে ক্যালকুলেট করছো, ইন্টিগ্রালটা ই ফাই ফাই এইচ ফাই বাই হচ্ছে তোমার ফাই 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 এইচ ফাই বাই ফাই ফাই, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে ফাই এইচ ফাইটা এটা বেসিক্যালি কি না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস, অল মানে এখানে 0 থেকে এল। আচ্ছা, এটা ওয়েভ ফাংশন হচ্ছে এক্স ইন্টু এল মাইনাস এক্স, হ্যামিল্টনিয়ান অপারেটর মাইনাস এইচ কস স্কয়ার টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার ইন্টু এক্স ইন্টু এল মাইনাস এক্স, এইটা ইন্টু ডিএক্স, এইটা। মানে যখন তুমি এই নিউমারেটরটাকে ক্যালকুলেট করছো, তার নিউমারেটরটা এরকম দেখতে, মানে 5 স্টার, এবার রিয়েল ফাংশন যেহেতু, তাহলে 5 মানে 5 স্টার মানে 5 বেসিক্যালি, তাহলে এইটা ইন্টু অপারেটরটা ইন্টু এইটা, তাহলে এই যে ইন্টিগ্রেশনটা, তুমি এই ইন্টিগ্রেশনটাকে করতে পারবে। তোমাকে আমি এই ইন্টিগ্রেশনটা করতে তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম, এইটুকু কাজ তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম। খুব ইজি ইন্টিগ্রেশন, তুমি কি জাস্ট কষবে, কষে যেটা বেরোবে সেটা হচ্ছে এই যে এইচ ক্রস স্কোয়ার এল কিউব ডিভাইডেড বাই 6m, এটা হবে তোমার অ্যান্সার। এইটাকে তোমাকে বাড়িতে আমি কষতে দিচ্ছি। আর ডি টু ডি এক্স স্কোয়ারটা এর উপরে তুমি কাজ করাবে, হ্যাঁ, এটা তো এল এক্স মাইনাস এক্স স্কোয়ার, তুমি দুবার কাজ করালে, করে একটা ফাংশন পেলে, তারপর জাস্ট নর্মাল মানে ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যে ফর্মুলা, সেই ফর্মুলা তুমি বসাবে, বসিয়ে তোমার উত্তর হয়ে বেরোবে এইটা, এটা নিউমারেটর। আচ্ছা, ডিনোমিনেটরটা কত, ইন্টিগ্রাল 0 থেকে এল এক্স স্কোয়ার ইন্টু এল মাইনাস এক্স তার স্কোয়ার ডিএক্স হয়ে গেল এইটা। আর এটাও তুমি একই রকম ভাবে করবে, করে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে এন টু দি পাওয়ার 5 বাই 30, তাহলে এইটাও তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম এটা। তাহলে এবারে ই ফাই যেটা হলো, যেটা ফাই এইচ ফাই বাই ফাই ফাই, যেটা এইচ ক্রস স্কোয়ার এল কিউব বাই 6m ডিভাইডেড বাই এল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 30, এইটা, ঠিক আছে। দেখো আমি জাস্ট মানে নিউমারেটরটা হচ্ছে তোমার এইচ ক্রস স্কোয়ার এল কিউব বাই 6m ছিল, ডিনোমিনেটরটা যে এল টু দি পাওয়ার 5 বাই 30 ছিল, তুমি রেশিওটাকে নিয়ে নিলে। রেশিওটা নিলে কি হচ্ছে না, তোমার কেটে কেটে গিয়ে হয়ে গেল 5h ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার ml স্কোয়ার। তার মানে তুমি এটা যদি এইচ ক্রস স্কোয়ারটাকে তুমি যদি বলো এইচ স্কোয়ার এইচ ওভার 2 পাই, এভাবে তুমি লিখে নাও আর কি, তো সেটা হয়ে যাচ্ছে তোমার 5h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m ইন্টু এল স্কোয়ার, এটা হলো। আর এবারে এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জিটা কত না, এইচ স্কোয়ার বাই
8 ml স্কোয়ার এটা। এবার তুমি পরিষ্কার দেখো ক্লিয়ারলি 5h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম এর স্কোয়ারটা গেটার দ্যান, তুমি আসলে 5/4 পাই স্কোয়ারটা তুমি জাস্ট ক্যালকুলেট করে নাও না, 5/4 পাই স্কোয়ারটা ক্যালকুলেট করো, 1/8টাকে ক্যালকুলেট করো, পরিষ্কার দেখতে পাচ্ছ এইটা গেটার দ্যান হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার, অর ই ফাইটা গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে তোমার ইজিটা। এক্সাক্ট গাউসটা টেনে যদি ফ্যাক্টরটা 1/8, এখানে ফ্যাক্টরটা হলো 5/4 পাই স্কোয়ার। তুমি করবে, করে দেখবে তুমি এটা পেয়ে যাবে। এবং এর ক্ষেত্রে তুমি যদি এরারটাকে ক্যালকুলেট করো, তো পার্সেন্টেজ অফ এরারই বলছি একদম, পার্সেন্টেজ অফ এরার, এটা বেসিক্যালি যে ই5 মাইনাস এক্সাক্ট গাউসটেড এনার্জি বাই এক্সাক্ট গাউসটেড এনার্জি ইন্টু 100%, এইটা ঠিক আছে। এবং সেটা তুমি যদি এই পার্টিকুলার কেসে করো সেটা বেরোবে মাত্র 1.3%। তাহলে দেখো তুমি এক্সাক্ট সলিউশন এই পার্টিকুলার প্রবলেমটার ক্ষেত্রে করতে পারো, আমি মানছি, কিন্তু তুমি একটা ট্রায়াল ফাংশন ধরে তুমি এই কাজটাকে করলে এবং করে যেটা দেখালে সেটা হচ্ছে এই যে হ্যাঁ র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল যেটা আমরা বলছি, সেই প্রিন্সিপালটা কিন্তু অ্যাকচুয়ালি স্যাটিসফাইড হচ্ছে, ঠিক আছে। এবং এক্ষেত্রে যে এরারটা পাচ্ছে সেটা মাত্র 1.3% এরার। তাহলে বুঝতে পারলে যে কেমন করে এই প্রিন্সিপালটাকে কাজে লাগানো হচ্ছে। আমি জাস্ট একটুখানি অঙ্ক তোমাকে এখানে বাড়ির জন্য কষতে দিয়েছি, এটা তুমি করবে, এটা খুব ইজি অঙ্ক, হ্যাঁ তুমি কষতে পারবে, করে দেখবে যেটা বলেছি সেই রেজাল্টগুলি তুমি অ্যাকচুয়ালি পাবে। বুঝতে পারলে কেমন করে আমি করলাম? স্যার বলছি যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই প্রথমে যে আপনি এক্সপ্রেশনটা ধরলেন না, 5x = x × l - x, হুম, ওইখান থেকেই তো মানে ওই এক্সপ্রেশনটা ঠিকঠাক না ধরলে তো এটা আসবে না। একদমই ওই না, ওইটা তোমার অনেক পসিবল চয়েস, তুমি হাবি যাবি যা খুশি ধরতে পারো, যত ভালো তুমি ট্রায়াল ফাংশন চুজ করবে, হ্যাঁ তত ভালো তুমি অ্যান্সার পাবে, এটা হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। ওই জন্য ওই কিছু কিছু বললাম না, কিছু কিছু ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে, সিস্টেমটাকে দেখে আমি বললাম ওটা এক্স এর ফাংশন হবে, ওটা x = 0 এবং x = l এ ভ্যানিশ করবে, ওটা তোমার নোটলেস হবে, এগুলো তো আমি বললামই, ঠিক আছে। মানে ধরো আমি এরকম বলছি, ধরো ধরো আরেকটা আমি প্রবলেম বলছি, তুমি ধরো এমন ভাগ্যবান যে ট্রায়াল ফাংশনটাকে তুমি এরকম ভাবে চুজ করে ফেলেছো, ধরো আমি এরকম বললাম আরেকটা তুমি বাড়িতে করবে হোমওয়ার্ক হিসেবে তোমায় দিচ্ছি, তাহলে এই পার্টিকুলার বক্সের ক্ষেত্রেই ধরো ট্রায়াল ফাংশনটা তুমি এইরকম ভাবে চুজ করে ফেলেছো, পাই এক্সটা হচ্ছে তোমার সাইন π/l × x, এরকম করে তুমি ট্রায়াল ফাংশনটাকে চুজ করে ফেলেছো সামাও, ঠিক আছে। আর কনস্ট্যান্ট তুমি লিখতে পারো নাও পারো আর কি, ঠিক আছে। এরকম করে তোমার ট্রায়াল ফাংশনটা চুজ করা হয়ে গেছে, এবং এই ট্রায়াল ফাংশনটা দেখো এক্স এর ফাংশন, সার্টেনলি x = 0 তে 0 হয়, x = l তে 0 হয়, এবং যেহেতু x টা 0 থেকে l এর মধ্যে থাকতে পারে, ভেতরে আর্গুমেন্টটা ঠিক আছে। দেখো যেটা বললাম যে এক্ষেত্রে দেখো যে এই যে ভেতরে আর্গুমেন্টটা যদি πx/l, x = 0 বসালে 0, x = l বসালে সেটা পাই, তাহলে 0 থেকে পাই এর মধ্যে সাইন কোথাও 0 হয়ও না, তার মানে যে কন্ডিশনগুলো আমি এখানে বলে দিলাম সেই কন্ডিশনগুলো স্যাটিসফাইড হচ্ছে, ট্রায়াল ফাংশন হচ্ছে এইটা, হ্যাঁ আমি এটা বলে দিলাম যে যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ট্রায়াল ফাংশন হচ্ছে এইটা, এখান থেকে তুমি ফাইন E5 and check Rayleigh ভেরিয়েশন প্রিন্সিপাল, Rayleigh ভেরিয়েশন প্রিন্সিপালটা তুমি এবারে চেক করো, ঠিক আছে। একই রকম করে করবে, দেখে এক্ষেত্রে এটা তোমার ভাগ্যবান তুমি এমন যে এত সুন্দরভাবে ওয়েভ ফাংশনটা চুজ করে তুমি দেখবে একদম মানে এক্সাক্ট গাউসটেড এনার্জিটাই তুমি পেয়ে যাবে, হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে কি তুমি মানে মানে যত ভালো ট্রায়াল ফাংশন চুজ করবে সার্টেনলি তত ভালো রেজাল্ট পাবে, এবার বেস্ট পসিবল রেজাল্ট যেটা হতে পারে সেটা এক্সাক্ট গাউসটেড এনার্জির সাথে মিলে গেল, এইটা মানে তার নিচে কখনো নামবে না, নিচে নামা মানেই হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স ভুল হয়ে গেল, তার উপরে থাকতে পারে, তার নিচে কিন্তু কোন রকম ভাবে সে নামবে না, ঠিক আছে। হ্যাঁ স্যার।
এটা তো ভালো। আর এবারে ধরো নেক্সট আমি একটা বলছি, মানে নেক্সট প্রবলেম। ধরো ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমি যখন ট্রায়াল ফাংশনটাকে চুজ করব, মানে এখানেও ঠিক একই রকম প্রবলেমটা, যে তুমি ট্রায়াল ফাংশনটাকে চুজ করো এবং সেটাকে সলভ করে ভেরিয়েশন ইন্টিগ্রালটাকে বের করো, করে দেখাও যে ওটা তোমার এটা র্যালি সরি ভেরিয়েশন প্রিন্সিপালটা স্যাটিসফাই করছে। তাহলে ওয়ান ডি এসএইচ। আচ্ছা, ওয়ান ডি এসএইচ এর ক্ষেত্রে তুমি একটা কতগুলো জিনিস খেয়াল রাখো, যে ওয়ান ডি এসএইচ এর ক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা তোমার হাফ কে এক্স স্কোয়ার, যেখানে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু তোমার ভি এক্স, অর্থাৎ পোটেনশিয়াল যেটা সিমেট্রিক, সেই জন্য এখান থেকে তুমি বলতে পারো যে ফাই এক্স মাস্ট বি আইদার ইভেন অর অড। মানে মানে যখন তোমার পোটেনশিয়ালে যেটা সিমেট্রিক হয়, তখন ওয়েভ ফাংশনটা মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, সেটা আইদার ইভেন অর অড হবে। আচ্ছা, এবারে গ্রাউন্ড স্টেট is nodeless and hence ground state must be even, must be an even function। কারণ দেখো, এই যে সিম্পল হারমোনিক অসিলেটর তো মাইনাস এক্স ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু একটা অড ফাংশন হয়ে গেছে, গ্রাউন্ড স্টেট একটা নোড থেকে যেত, গ্রাউন্ড স্টেট কিন্তু নোডলেস, তাহলে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন অবশ্যই ইভেন হবে, এটা আমি বুঝতে পারছি। আর গ্রাউন্ড স্টেট তো নোডলেস অলরেডি তোমার বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবারে এই যে ওয়েভ ফাংশন যেটা, মানে ট্রায়াল ফাংশন যেটা ফাই এক্স must vanish at x equal to plus minus infinity, এটা নর্মালাইজেবল ওয়েভ ফাংশন বলে, প্লাস মাইনাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশন তোমার ভ্যানিশ করে যাবে। আর ওটা তো এক্স এর ফাংশন, জাস্ট বলাই বাহুল্য, এটা তো বলা আগেই তো বলা উচিত ছিল যে ফাই মাস্ট বি এ ফাংশন অফ এক্স, এটা তো প্রথমেই বলে দেওয়া দরকার। ফাই মাস্ট বি এ ফার্স্ট মাস্ট বি এ ফাংশন অফ এক্স, এটা প্রথম কথা। ফাই এক্স হচ্ছে যেহেতু ওয়েভ মানে পোটেনশিয়াল এনার্জিটা হাফ কে এক্স স্কোয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা সিমেট্রিক, আর পোটেনশিয়াল যেটা সিমেট্রিক, আর পোটেনশিয়াল যে সিমেট্রিক বা ইভেন ফাংশন যদি হয়, তাহলে ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি ইভেন আর অড। আর গ্রাউন্ড স্টেট যদি ওয়েভ ফাংশনটা অড হয়ে যায়, তাহলে তোমার একটা নোড থেকে যাবে, কিন্তু গ্রাউন্ড স্টেট নোডলেস বলে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা তো ইভেন হবে। আর সাডেনলি হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে। তাহলে সেইখান থেকে তুমি জাস্ট ফাই এক্সটাকে চুজ করতে পারো এরকম একটা দেখতে, ধরো একটা তোমার এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের তুমি কিছু একটা নিলে। আর এবারে এই এক্সপোনেনশিয়াল পার্ট ইউনিটলেস হয়ে যাওয়ার জন্য তুমি যেটা করবে, এখানে একটা ল্যামডা জাস্ট গুণ করে দাও, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার। জাস্ট মানে ল্যামডাটা কেন ব্যবহার করা হলো, যে ল্যামডা হ্যাজ দ্য ইউনিট অফ 1/x স্কোয়ার, যাতে করে এটাকে ইউনিটলেস নাম্বার সে করতে পারে। আর সাডেনলি তার আগে একটা কনস্ট্যান্ট তুমি চাইলে নিতেই পারো। তাহলে দিস ইজ এ পসিবল ট্রায়াল ওয়েভ ফাংশন। তাহলে ট্রায়াল ওয়েভ ফাংশন তুমি এইরকম ভাবে চুজ করো। আরো অনেক চয়েস আছে, দিস ইজ এ পার্টিকুলার চয়েস এটা। আর হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি এ পার্টিকুলার কেসে? সবাই জানে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ডি2 বাই ডিএক্স স্কোয়ার, বা টোয়াইস এমও তুমি লিখতে পারতে। হ্যাঁ, মানে এটা টু পার্টিকেল প্রবলেম, ওয়ান পার্টিকেল প্রবলেম, তার মতো করে নির্ভর করে এটাকে তুমি জাস্ট নর্মাল পেন্ডুলাম যদি বলে একটা মাস, তাহলে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কোয়ার প্লাস পোটেনশিয়ালের যে পার্টটা এটা হচ্ছে, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এইটা এটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ানটা। আর এবারে তোমাকে যেটা করতে হবে, ফাই এইচ ফাইটা যখন তুমি করবে, তখন লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সি টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার, হ্যামিল্টনিয়ানটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার টু সি টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার ডিএক্স। এইটা ঠিক আছে।
আর এই ইন্টিগ্রেশনটা তুমি করবে, একটা ছোট্ট হোমওয়ার্ক তোমাকে দিচ্ছি। আসলে এই ধরনের ইন্টিগ্রেশন করার আমি টিপসটাও তোমায় বলে দিচ্ছি। সবসময় তুমি মাথায় রাখবে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ(x) দিয়ে যদি থাকে, তাহলে এইটা হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এফ(x) দিয়ে করে দেবে যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ(s) অর্থাৎ ইভেন ফাংশন। এটা 0 করে নেবে যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ(s). এটা তো এটা তুমি এইটাকে কাজে লাগাবে, আর অবভিয়াসলি এই জিনিসটাকে কাজে লাগাবে 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটাকে গামা n বলে। গামা n প্লাস 1টা হচ্ছে তোমার n গামা n। গামা 1 এর ভ্যালু হচ্ছে 1 অ্যান্ড গামা হাফ এর ভ্যালু হচ্ছে তোমার √π। এটা তো এই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানলেই হচ্ছে তুমি এই ইন্টিগ্রেশনগুলোকে কষতে পারবে। এটা তা কষবে। আচ্ছা, কোষে যে অ্যান্সারটা বেরোবে সেটা আমি একবারে লিখে দিচ্ছি। এর অ্যান্সারটা বেরোয় তোমার একটা বেশ কমপ্লিকেটেড একটা অ্যান্সার বেরোয়। আমি জাস্ট ফাইনাল রেজাল্টটা একটু লিখে দিচ্ছি আর কি, যে সি স্কোয়ার π/8 হোল টু দি পাওয়ার 1/2 h ক্রস স্কোয়ার বাই m ইন্টু রুট ওভার অফ ল্যামডা প্লাস হচ্ছে m নিউ 0 তার স্কোয়ার ইন্টু π টু দি পাওয়ার 5/8 তার পাওয়ার হচ্ছে হাফ ইন্টু 1/λ ইন্টু রুট ল্যামডা। এইটা হচ্ছে যেখানে তোমার নিউ 0টা হচ্ছে 1/2π রুট ওভার অফ k/m। এটা দেখে, তাহলে এইটা হচ্ছে তোমার এই যে ল্যামডা টু দি পাওয়ার হাফ আছে, আর নিচে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার 3/2 আছে। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে করলে এই φ এই উত্তরটা বেরোবে। এটা খানি বড় এক্সপ্রেশন হবে, আমাদের বইয়েও করে দেওয়া আছে এবং তুমি নিজে চেষ্টা করলেই করতে পারবে, এবং তার জন্য যে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা লাগবে সেটা তোমাকে আমি এখানে শিখিয়ে দিয়েছি। এটা করবে। আচ্ছা, এবারে ডিনোমিনেটর যেটা φ এইটা আগেরটা একটু উল্টান লাস্টে এই তো সি স্কোয়ার π/8 হোল টু দি পাওয়ার হাফ h cos স্কোয়ার টুয়াইস m রুট ওভার অফ ল্যামডা প্লাস m নিউ 0 স্কোয়ার π টু দি পাওয়ার 5/8 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 1/λ রুট ওভার অফ ল্যামডা, যেখানে নিউ 0 হচ্ছে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা 1/2π রুট ওভার অফ k/m। ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি যদি এই φ থেকে ক্যালকুলেট করো একই রকম করে, সেটা সাডেনলি হবে কোনটা না ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2λ x স্কোয়ার ডিএক্স হয়ে যাবে। এটাকে কোষটা যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে সি স্কোয়ার π/2 তার স্কোয়ার রুট ইন্টু 1/√λ এটা বেরোবে। এটা এবারে তুমি জাস্ট এনার্জি ফাংশনালটাকে ক্যালকুলেট করে নাও, যেটা φ(h)φ ওই দুটো ভ্যালুকে বসিয়ে দাও। আচ্ছা, বসিয়ে দিয়ে যে অ্যান্সারটা বেরোচ্ছে সেটা হচ্ছে এরকম, মানে এটা তুমি করবে, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা করবে, করে অ্যান্সারটা বেরোচ্ছে সেটা হচ্ছে এরকম যে h ক্রস স্কোয়ার বাই টুয়াইস m ইন্টু ল্যামডা প্লাস হচ্ছে পাই স্কোয়ার m নিউ অসিলেটর তার স্কোয়ার ডিভাইডেড বাই 2λ। এটা হচ্ছে তোমার এনার্জিটা বেরোবে। আর এবারে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই যে এনার্জিটা কিন্তু এখন ল্যামডার ফাংশন, এই এনার্জিটা এটা কিন্তু ল্যামডার ফাংশন। আচ্ছা, এবারে তুমি যদি প্লট করো এনার্জিটা যে ফাংশন অফ ল্যামডা, দেখো একটা জিনিস খেয়াল করো তুমি, এইখানে যে আমি এই ওয়েভ ফাংশন কনস্ট্রাক্ট করার সময় এই যে ল্যামডাটাকে ব্যবহার করেছিলাম, এই ল্যামডার ভ্যালু কিছু ফিক্স করিনি, আমি শুধু বলেছিলাম ল্যামডা সেটা তার ডাইমেনশনটা তো 1/x স্কোয়ার ডাইমেনশনের সঙ্গে সমান হবে, কিন্তু ল্যামডার অ্যাকচুয়াল ভ্যালু কত নেব সেটা আমি কিছু
বলিনি। এখানে ল্যামডাটা হচ্ছে একটা ফ্রি প্যারামিটারের মতো, এটা হচ্ছে ফ্রি প্যারামিটার, এবং সেই ফ্রি প্যারামিটার ল্যামডার উপরে তোমার এনার্জিটা অ্যাকচুয়ালি নির্ভর করছে, এনার্জিটা এই ল্যামডার উপরে নির্ভর করছে, ঠিক আছে? এটা, এবং এটা কেমন দেখতে হচ্ছে, এটা ধরো এটা এটা একটা এরকম একটা একটা মিনিমা দিয়ে সেটা বেসিক্যালি পাস করছে। ই ল্যামডা ভার্সাস ল্যামডা তুমি প্লট করো, তা তুমি দেখতে পাচ্ছ এরকম একটা জাস্ট ইকুয়েশন দিয়ে যাচ্ছে, মানে এটা পরিষ্কার একটা একটা পার্টিকুলার ল্যামডা পাচ্ছ, যে ল্যামডা তুমি দেখতে পাচ্ছ এনার্জি ভ্যালুটা মিনিমাম হবে। আচ্ছা, এবারে এনার্জির ভ্যালুটা মিনিমামই তো তুমি করতে চাও, কারণ তোমার তো অ্যাকচুয়ালি ইন্টেনশনটা কি, যে বেস্ট পসিবল এনার্জিটাকে পাওয়া, যে এনার্জিটা যে গাউস স্টেট এনার্জি সবচেয়ে কাছে। এবারে ট্রায়াল মানে ভেরিয়েশনাল ইন্টিগ্রাল যদি গেটার ইকুয়াল টু দ্য গাউস স্টেট এনার্জি, তাহলে এই যে ভেরিয়েশনাল ইন্টিগ্রালের যেটা লোয়েস্ট ভ্যালু সেটাই গাউস স্টেটের সবচেয়ে কাছে থাকবে। তাহলে এইখানে এই যে এই পার্টিকুলার কেসে একটা ফ্রি প্যারামিটার ছিল যেটা পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ছিল না, এবারে তুমি এখন ল্যামডার তোমার মতো করে চুজ করবে যাতে করে এনার্জিটা মিনিমাম হয়। তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ ই ল্যামডা ইজ মিনিমাম, তুমি কি করবে না ডেল ই ল্যামডা বাই ডেল ল্যামডা, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0 হবে। সেইখান থেকে ল্যামডাটা তোমার বেরোবে প্লাস মাইনাস পাই এম নিউ অসিলেটর ডিভাইডেড বাই হচ্ছে তোমার এইচ ক্রস, এই কা। আচ্ছা, এবার ল্যামডা এখানে মিনিমাম হতে পারে, ল্যামডা নেগেটিভ হতে পারবে না। ল্যামডা যদি নেগেটিভ হয়ে গেছে তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, যেটা তোমার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করছে না। তার মানে অ্যাকচুয়াল ভ্যালু যেটা ল্যামডার মিনিমাম ভ্যালু, ল্যামডা মিনিমাম ভ্যালু মানে হচ্ছে ভ্যালু অফ ল্যামডা যেখানে ইটা মিনিমাম আর কি, সেটা তোমার পাই এম নিউ অসিলেটর বাই এইচ ক্রস হলো। এটা কেন না অ্যাজ ল্যামডা ক্যানট বি নেগেটিভ। ল্যামডা যদি নেগেটিভ হতো, যে ট্রায়াল ফাংশন তুমি চুজ করেছিলে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গিয়ে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয়ে যেত, যেটা এক্স ইকুয়াল প্লাস মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হয়ে যেত, কিন্তু এক্স ইকুয়াল প্লাস মাইনাস ইনফিনিটি ভ্যানিশ করতে হবে। তার মানে ল্যামডা মিনিমামের ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এনার্জির মিনিমাম ভ্যালুটা কত হলো? এনার্জির মিনিমাম ভ্যালুটা হচ্ছে এনার্জির ভ্যালু যখন ল্যামডাটা হচ্ছে তোমার ল্যামডা মিনিমাম, এটা। তা তুমি এই যে এক্সপ্রেশনটা পেয়েছো, সেখানে এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম, ল্যামডার জায়গায় ল্যামডা মিনিমামটা বসিয়ে দাও, প্লাস হচ্ছে পাই স্কোয়ার এম নিউ অসিলেটর তার স্কোয়ার, মানে বারটা হবে না, নিউ অসিলেটর তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ল্যামডা বাই 2 ইন্টু এই যে ল্যামডার যে মিনিমাম ভ্যালু তুমি বের করে সেটাকে বসিয়ে দাও। বসিয়ে দিলে যে এনার্জি যেটা বেরোচ্ছে, এনার্জির মিনিমাম ভ্যালুটা তুমি যদি ওখানে বসিয়ে দাও, সেটা তোমার বেরোচ্ছে একবারে হাফ এইচ নিউ অসিলেটর হয়ে গেল। এবং যেটা ব্যাপার দেখো, এখানে তুমি একদম এক্স্যাক্টলি এনার্জিটা পেয়ে গেছো, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য গাউস স্টেট এনার্জি। মানে এই পার্টিকুলার কেসে তুমি এত সুন্দরভাবে ফাংশনটাকে চুজ করে ফেলেছো, যেটা দিনের শেষে কিন্তু তোমার মানে মানে জাস্ট মানে র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপালটাকে কাজে লাগালে, র্যালেরিজ ভেরিয়েশনটা প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে তুমি দেখলে যে তুমি এক্স্যাক্ট গাউস স্টেট এনার্জিতে কিন্তু পৌঁছে গেলে। তার মানে কেউ যদি জুডিশিয়াসলি ট্রায়াল ফাংশনটাকে চুজ করে না, সেক্ষেত্রে এরকম সিচুয়েশনে পৌঁছে যাবে, সে তোমার অনেক ক্ষেত্রেই তোমার এক্স্যাক্ট রেজাল্টে পৌঁছে যেতে পারে আর কি। মানে এক্স্যাক্ট রেজাল্টে পৌঁছে যাওয়াটা মানে অ্যাকচুয়ালি মানে ইন্টেনশন, যেটা সবসময় তুমি পৌঁছাতে পারবে সেরকম নয়। ট্রায়াল ফাংশনটা এরকম সুন্দরভাবে চুজ করতে পেরেছো বলে এটা হয়েছে, অন্য ক্ষেত্রে এটা নাই হতে পারতো। এটা ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট আরেকটা প্রবলেম তোমায় বলছি। তো এটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তুমি কনসিডার করছো, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন অ্যাটমের যে গ্রাউন্ড স্টেটটা সেটা শুধুমাত্র থিটা ফাইভের উপরে তোমার মানে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট যদি আমি কনসিডার করি, হ্যাঁ আচ্ছা
গাউস স্টেটটা তুমি তো একটু আগে ক্যালকুলেশন মানে হাইড্রোজেন অ্যাটম তুমি পড়েছো, তবে গাউস স্টেট মানে 1s অরবিটাল। 1s অরবিটালটা কিন্তু তোমার বেসিক্যালি থিটা বা ফাই এর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তা সেক্ষেত্রে তুমি যেটা করবে যে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা যার মানে মানে এনার্জি অ্যাকচুয়ালি যার উপরে নির্ভর করে সেটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, এটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর অফ আর স্কোয়ার ডি ডিআর, এটা মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0, আর এটা হচ্ছে হ্যামিল্টনিয়ানটা। আচ্ছা, এক্ষেত্রে ট্রায়াল ফাংশনটা আমি বলে দিচ্ছি তোমার। ট্রায়াল ফাংশনটা ধরো এরকম একটা দেখতে করলে তুমি তোমার এই মানে অনেক রকম ভাবে হতে পারতো, ধরো ই টু দি পাওয়ার মাইনাস ওই ল্যামডা আর স্কোয়ার হিসেবে একটা ট্রায়াল ফাংশন তুমি চুজ করলে, হ্যাঁ, যেখানে আরটা কিন্তু এখন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, আরটা হচ্ছে নিউক্লিয়াস থেকে দূরত্ব রিপ্রেজেন্ট করে এইটা, আর ল্যামডা হ্যাজ দ্য ইউনিট অফ 1/r স্কোয়ার। এইটা কিন্তু একটা ফ্রি প্যারামিটার, তাহলে আমি হ্যামিল্টনিয়ান অপারেটরকে বলে দিয়েছি, ফাই আরটাকে বলে দিয়েছি। এবার তোমাকে কাজ যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে ফাইন ই ফাই অ্যান্ড চেক দ্য ভ্যালিডিটি অফ র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। এটা তোমাকে একটা প্রবলেম হিসেবে দিলাম, হোমওয়ার্ক হিসেবে। এটা আমাদের বইয়ে করে দেওয়া আছে, তোমরা ভালো করে করবে এটাকে। আচ্ছা, আর একটা প্রবলেম তোমায় দিচ্ছি, ওই একই সিচুয়েশন মানে একই প্রবলেম, কিন্তু ফাই আরটাকে তুমি জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আর স্কোয়ার না করে ল্যামডা আর হিসেবে চুজ করো, করে তোমার ডু দ্য সেম, একই জিনিস তুমি করো, ঠিক আছে? তাহলে আমি দেখো তোমাকে একটা দুটো করে দিলাম, আর একটা দুটো বাড়িতে তোমাকে কষতে দিলাম। আর আরেকটা জিনিস একটুখানি তোমাকে করতে দিই, যেটা হচ্ছে আরেকটা হোমওয়ার্ক, ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর। তার জন্য তুমি এখন ফাই এক্সটাকে ট্রায়াল ফাংশনটাকে এইরকম ভাবে চুজ করো। সেটা হচ্ছে আগেরটা তো ই টু দি পাওয়ার মাইনাস তোমার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার হিসেবে চুজ করেছিলাম। এখন ট্রায়াল ফাংশনটাকে 1D এসএইচ এর ক্ষেত্রে কস ল্যামডা এইরকম ভাবে চুজ করো, যেখানে এক্সটা তোমার মাইনাস পাই বাই 2 ল্যামডা থেকে প্লাস পাই বাই 2 ল্যামডার মধ্যে যায় এক্সটা, এইটা। এর ক্ষেত্রে তোমাকে আমি বলছি কনস্ট্রাক্ট এনার্জি ফাংশনাল and check the validity of Rayleigh variation principle. Construct E phi and check Rayleigh variation principle. Rayleigh variation principle তোমাকে আমি চেক করতে বলছি বা চুজ করতে বলছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি। তো একটা সিস্টেম তুমি কনসিডার করছো, কারণ হ্যামিল্টনিয়ানটা হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডিটি বাই ডিএক্স স্কোয়ার প্লাস ল্যামডা এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ানটা, এইটা। আর তার ট্রায়াল ফাংশনটাকে তুমি চুজ করছো ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, এরকম ভাবে তুমি চুজ করছো। তো এর ক্ষেত্রে তোমাকে যেটা বলছি যে ফাইন মানে ফাইন কনস্ট্রাক্ট না, বলা উচিত হচ্ছে ফাইন, তো ফাইন ই ফাই অ্যান্ড চেক র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। তো দেখো, তাহলে এই যে জায়গাটা তোমার আমাদের সিলেবাসে যেভাবে বলা আছে, বলছে এরকম যে স্টেটমেন্ট অফ ভেরিয়েশন থিওরেম, মানে প্রুফটাও করতে বলেনি, তবু আমরা প্রুফটাকে করে দিয়েছি। স্টেটমেন্ট অফ ভেরিয়েশন থিওরেম অ্যান্ড অ্যাপ্লিকেশন টু সিম্পল সিস্টেমস, ব্র্যাকেটের মধ্যে পার্টিকেল ইন আ বক্স, হারমোনিক অসিলেটর অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমরা এই কাজটাকে করলাম, ঠিক আছে? দেখো, তাহলে আমরা এই যে মানে যেটা দেখতে পেলাম যে পলি ইলেকট্রন অ্যাটম যখন আমি ঢুকলাম,
তাহলে পলিইলেকট্রন অ্যাটম বা আয়ন সেগুলোর এক্সাক্ট সলিউশন সম্ভব নয়। এক্সাক্ট সলিউশন যখন সম্ভব হবে না তখন তোমাকে অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করতে হবে। এবারে ওয়ান অফ সাচ অ্যাপ্রক্সিমেট মেথডস হচ্ছে তোমার ভেরিয়েশন প্রিন্সিপাল। ভেরিয়েশন প্রিন্সিপালটা মূল র্যালের ভেরিয়েশন প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কি, এবং সেটা পার্টিকুলার বক্স, হারমোনিক অসিলেটর এবং হাইড্রোজেন অ্যাটম, এই প্রবলেমগুলোর ক্ষেত্রে হচ্ছে তুমি কেমন করে ব্যবহার করবে আর কি, সেই থেকে নিয়ে জাস্ট আমাদের আলোচনাটা চললো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যে কাজটাকে করব, নেক্সট ক্লাসে আমরা মানে যেটা মানে নেক্সট আমাদের টপিক যেটা আছে আর কি, কোভালেন্ট বন্ডিং আর কি, সেই জায়গাতে আমরা ঢুকে যাব। এবারে কোভালেন্ট মানে এলসিওতে ঢুকে যাব আর কি। এবারে এলসিএওতে যখন ঢুকে যাব না, সেটা স্টার্ট হবে তোমার বেসিক্যালি এই একটা নতুন ভেরিয়েশন প্রিন্সিপাল আছে যাকে বলে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল। মানে পার্টিকুলারলি হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে সলভ করতে গিয়ে তুমি যেটা দেখলে যে যদি ওরকম ফ্রি প্যারামিটার ল্যামডা থেকে যায়, তাহলে এনার্জিটা আলটিমেটলি ল্যামডার উপর ডিপেন্ড করে গেলে, সেই এনার্জিকে ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করে তুমি মিনিমাইজ করো, তাহলে তুমি বেটার রেজাল্ট পেতে পারো আর কি। সেটাকে কিভাবে জেনারেলাইজ করা যেতে পারে আর কি, লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল, সেইটা আমরা জাস্ট মানে পার্টিকুলারলি বলবো। এবং সেই লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা বলে দেওয়ার পরে, মানে কুইকলি এটা বলে দেওয়ার পরে, কোভালেন্ট বন্ডিং এর যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি আগে কখনো কখনো বলেছি এই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা যে কোনো মলিকুলার স্ট্রাকচার বা মলিকুলার ডায়নামিক্স করার জন্য হচ্ছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রক্সিমেশন। এই দুটো অ্যাপ্রক্সিমেশন আমি বলবো আর কি। বলে তারপরে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি ঘেঁষা যে তোমার কোভ্যালেন্ট বন্ডিংটা আছে, মানে ভ্যালেন্স বন্ড থিওরি এবং মলিকুলার অরবিটাল থিওরি আর কি, সেই জায়গাতে আমরা ঢুকে যেতে পারবো আর কি। ঠিক আছে, তো দেখো যা বলেছি এখন পর্যন্ত তাতে কারো কোনো সমস্যা আছে নাকি? স্যার এর আগের পাতাটা তার আগের পাতাটা একটু দেখান। এর আগের পাতা তার আগের পাতা, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, হুম, হয়ে গেছে। হুম। তাহলে আমি দেখো এই 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 যে একটু যাতে তাড়াতাড়ি হয় আর কি, সেই জন্য এই প্রবলেমগুলোকে কোনোটা কমপ্লিট কষে দিলাম না, বা কোনোটা প্রবলেমটাকে বললাম কষেই দিলাম না, এই প্রত্যেকটা প্রবলেম কিন্তু তোমার ডিটেলে কষে দেওয়া আছে আমাদের বইয়ে। তাহলে তোমার যদি নিজেই সব করতে পারার কথা, এবার নিজে করতে গিয়ে যদি দেখো যে কোথাও কোনো অঙ্কটা মানে জায়গায় অসুবিধা হচ্ছে এক্সপ্রেশন ওয়াইজ আর কি, তোমরা জাস্ট বইটা একটু ফলো করে নেবে। বইটা ফলো করলে তুমি মানে যে ঘাটতিগুলো থাকবে সেই ঘাটতিগুলো তুমি জাস্ট ফিল আপ করে নিতে পারবে। ঠিক আছে, এবারে বলো জাস্ট কারো কিছু আর বলার আছে কিনা। স্যার বলছি যে সিস্টেম গুলোর উপরে এই প্রবলেমটা করছি, হাইড্রোজেন অ্যাটম বা হুম, এলএসএইচও, ওইগুলো তো আমার বিভিন্ন ইকুয়েশন গুলো জানা, এনার্জি ইকুয়েশন বা হুম। যে ওই জন্য দেখো আমি ওই জন্য বারবার বলছি চেক দ্য ভ্যালিডিটি। তবে এবারে তুমি যদি এক্সাক্ট রেজাল্টটা না জানো, তুমি যেটা করছো সেটা ঠিক করছো কিনা তুমি জানবে কি করে? সেই জন্য এই যেগুলো জানা আছে তার জন্য এটাকে ব্যবহার করলাম। তো ওয়ান্স তুমি কনফিডেন্ট হয়ে গেলে, হ্যাঁ, তুমি দেখো যেটা একটা লাস্টের প্রবলেম দিয়েছি, যে অ্যানহারমোনিক অসিলেটর যে প্রবলেমটা দিয়েছি না লাস্টেরটায়, এইটার তো এক্সাক্ট উত্তর তোমার জানা নেই, তাই না? হ্যাঁ, তাহলে এই পার্টিকুলার কেসে একটা কিন্তু ভুল হলো, এইটা বলাটা ঠিক হলো না, যে তোমার মানে এইটা এরকম করে বলাটা ঠিক হলো না, জানো? এখানে যে ফাইন এইটা, মানে এবারে এখানে চেক দ্য ভ্যালিডিটি অফ ভেরিয়েশন প্রিন্সিপাল, এটা বলা ঠিক হচ্ছে না। ফাইন ইফ আই, মানে আমি তোমাকে এইটাকে বের করতে বলছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে তুমি চেক করতে পারবে না, কারণ তার এক্সাক্ট অ্যান্সারটা জানো না। পার্টিকুলার বক্স, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এক্সাক্ট অ্যান্সার জানো বলে তুমি চেক করতে পারলে তুমি ঠিক করলে না ভুল করলে। ঠিক আছে, এবারে এই ক্ষেত্রে মানে ঠিক করলে ভুল করলে, মানে আমি বলছি যে তুমি ওই র্যালের ভেরিয়েশন প্রিন্সিপাল ওবেড হলো, যে ভেরিয়েশন ইন্টিগ্রালটা গ্রেটার ইকুয়াল টু ইজি হলো, সেটা তুমি চেক করতে পারলে। এবার ওয়ান্স কয়েকটা প্রবলেমের ক্ষেত্রে ব্যাপারটা মিলে গেল, তখন তুমি কনফিডেন্ট হয়ে গেলে, তুমি ভাবলে যে হ্যাঁ তাহলে সর্বত্র এটা মিলবে। এরপরে তুমি জাস্ট যে পার্টিকুলার প্রবলেম তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারো না, তার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবে, এবং ব্যবহার করে তুমি জাস্ট যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটাতে তুমি স্যাটিসফাইড হতে পারবে। ঠিক আছে, স্যার আমার যে টপিকের ওই রেজাল্ট গুলো জানা,
হুম তখন যখন আমি সাই এক্স এর যে এক্সপ্রেশনটা ধরছি, মানে হুম এমন কোনো ভাবে কি, মানে কি বলবো, মানে কিছু একটা দেখি কি এমন ভাবে ওটাকে ধরতে পারি কোনো, মানে মানে যাতে ওটা কম এররের দিকে যায়, মানে হ্যাঁ অন্যভাবে তো ধরে। ওই জন্যই তো আমি মোটামুটি বললাম যে কোন কোন ক্রাইটেরিয়া সে মোটামুটি স্যাটিসফাই করবে। ঠিক আছে, যেমন ধরো 1D SH এর ক্ষেত্রে আমি এখানে cos ল্যামডা এক্স বললাম, আর ওখানে হচ্ছে e⁻ ল্যামডা এক্স স্কোয়ার বলেছিলাম। তুমি দেখতে পাবে cos ল্যামডা এক্স ধরলে তুমি অনেকটা বেশি এরার পাবে, কিন্তু e⁻ল্যামডা এক্স স্কোয়ার হলে তোমার কোনো এরার থাকছে না। আসলে যেটা হয় যে যদি নিউমেরিক্যালিও প্রবলেমটাকে সলভ করা যায় এবং তার ওয়েভ ফাংশনে যদি ছবি জানা যায়, তাহলে সেই ওয়েভ ফাংশনের মানে একটা প্রবলেম তুমি নিউমেরিক্যালি সলভ করলে, করে তুমি তার ছবিটাকে পেলে, ছবিটা জানলেই হচ্ছে, মানে ওয়েভ ফাংশনের ছবি জানলে সেইখান থেকে অ্যাকচুয়ালি ফাংশনটা কেমন হবে সেটা তুমি গেস করতে পারো। হুম। মানে তুমি দেখো না এর ক্ষেত্রে যে গাউসিয়ান ওয়েভ ফাংশন হয়, মানে গাউসের ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে, সেটা আমরা তো পড়িয়েছি। তাহলে তোমার e⁻ল্যামডা এক্স স্কোয়ারটা এক্স্যাক্টলি সেই ধরনের দেখতে, এর ক্ষেত্রে ঠিকঠাক করে মিলবে, এটা এক্সপেক্টেড। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝেছো? এটা আর কি। তো বলো আর কারো কিছু অসুবিধা আছে কিনা?